আশ্রিতা হয়ে বাড়ির মালিককে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে তোর একবারও বুক কাঁপলো না? ওটা না হয় পরের বিষয়, কিন্তু এটা কি করে ভাবলি যে তোর মতন একজন বোবাকে আমার লাইফ পার্টনার করব? নিজেকে আর আমাকে দাঁড়িপাল্লায় মেপেছিস কখনো? কি আছে তোর মাঝে? না আছে জন্ম পরিচয়, না আছে কণ্ঠস্বর। এই যোগ্যতা নিয়ে রকস্টার আফিসিয়ান বর্ণর সামনে দাঁড়িয়েছিস ভালোবাসার দাবি নিয়ে। হোয়াট এ নাইস জোক ইয়ার। আবার বড় মুখে বলছিস আমি যেন মিশমিকে বিয়ে করতে না দেই। আমি কাকে বিয়ে করবো না করবো সেটা ডিসিশন ঠিক করে দেওয়ার তুই কে, হ্যাঁ? হিংস্র কণ্ঠে হিসিয়ে বলা বর্ণের একটি একটি কথায় সম্মুখে আলোথুলো পায়ে দাঁড়িয়ে থাকা অশ্রুসিক্ত মুখে বজ্রপিঞ্জরে যেন তীর বিদ্ধ হচ্ছিল নির্ভুল নিশানায়। মনে হচ্ছে কেউ অনবরত ছুরি চালাচ্ছে কলেজায়। পাঁজরটা বুঝি এখনই ছিঁড়ে ফুটে বেরিয়ে আসবে। কি বলল বর্ণ? সে এ বাড়িতে আশ্রিতা? কই, আগে তো কখনো কেউ উল্লেখ করেনি। এতদিন জেনেও এসছে সে এ বাড়ির ছোট কর্তা তামিজ শিকদারের একমাত্র মেয়ে ফারিতাস সুভা সুখ। মা রুবাইতা সুলতানার চোখের মণি, তাদের আদর যত্ন সে একটু চোখের আড়াল হলেই তাদের হাকার দেখে তো কবু মনে হয়নি তাদের খুঁত আছে। শোক এক মুহূর্তের জন্য মন মস্তিষ্ক থেকে সেটা বের করে দিল, একটু স্বার্থপর হলো। শেষবারের মতো চোখের পানি বাঁধীন ছাড় দিয়ে হাত নাড়ি ছেড়ে মাথা চুল খামচে ধরে বুঝালো, প্লিজ বর্ণ ভাই, আপনি এই বিয়েটা ভেঙে দিন। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার পাশে অন্য কাউকে দেখা তো দূর, কল্পনা পড়লেও আমার দম আটকে আসে, শ্বাসকষ্ট হয়। আমি সব কথা শুনবো আপনার, যা বলবেন তা মাথা পেতে নেব। তবুও আপনি বিয়েটা ভেঙে দিন। বর্ণ নির্বিকার চোখের কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। কোনো আবেগ হলো না বলে মনে হলো না, উল্টো সুখের অশ্রুধারা তার উন্মাদনা যেন উপভোগ করছে সে। মুখ বাঁকিয়ে গাল চুলকে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে আয়েসি ভঙ্গিতে বর্ণে বসে মুখ। সুখ তখনও অনুনয় বিনয় করে যাচ্ছে হাত জোর করে। এই মুহূর্তে নিজের উপর বড্ড করুণা হচ্ছে সুখের। তার যদি কথা বলার শক্তি থাকতো চিৎকার করে বর্ণকে বলতে পারতো, আমি আপনাকে ভালোবাসি বর্ণ। যতটা ভালোবাসলে গাছের পাতারাও নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে থাকবে আমার ভালোবাসায়, ঠিক ততটাই ভালোবাসি। যত ভালোবাসে সাগরের উথাল গর্জন শীতলতা ধরে নেবে এক লাহমায়, ততটাই ভালোবাসি। যতটা ভালোবাসা পাথর বুকেও ফুল ফুটবে ততটাই। যতটা ভালোবাসি স্বয়ং আপনার নিজের প্রতি হিংসা হবে। এতটাও ভালোবাসা পাওয়া উচিত নয় বলে বর্ণ লাইটার জেলে সিগারেটের আগায় শোয়ালো। দুইবার সুখ টান দিয়ে পরপর নিকোটিনের ধোঁয়াগুলো ছুড়ে দিল সুখের চোখ জুড়ে। মেয়েটা মৃদুস্বরে কেসে উঠল তৎক্ষণাৎ। এই বাজে ধোঁয়া সহ্য হয় না তার, শ্বাসরোধ হয়ে আসতে চাই। অন্যদিন হলে সে একটু ছুটে বের হয়ে যেত, কিন্তু আজ হজম করে নিল সব বিষাক্ত ধোঁয়াটুকু। করুণা চোখে একটু আশা নিয়ে বর্ণের ধূসর মুখ মণিযুক্ত চোখের দিকে তাকিয়ে আসছে। তাকে একটু ভালোবেসে আগলে নিলে কি ক্ষতি হয়ে যেত? বেশি বেশি তো চাইতো না, ব্যাস এতটুকুই। বর্ণ উঠে এলো ধীর লয়, চোখের দৃষ্টি শান্ত নদীর মতো শীতল। সুখ মাথা নামিয়ে নেয়। শুনে রাখ, আমি মিশমিকেই বিয়ে করব, এক ছাদের নিচে থাকবো, ওর সাথে এক বেডে ঘুমাবো, ওকেই গভীরভাবে শুয়ে দেব। এতে এত এত ভালোবাসবো যে দুহাতে জামা খামচে ধরে ধপ করে চোখ বন্ধ খিসে নেয় সুখ। এক বিন্দু অস্ত্রধারা কণা গড়িয়ে পড়ে গালবে। বর্ণ কি জানে এক একটা সুখ ছোট্ট হৃদয়ে কতটা ক্ষত বিক্ষত হচ্ছে। কিছু মুহূর্তের জন্য তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে যাচ্ছে। উফ, মাটির ফাঁকে যদি ছোট্ট দেহখালি সেখানে লুকিয়ে ফেলা যেত। কথাগুলো বর্ণ সুখের কানে কানে বলছিল। সে মাঝে মাঝে থেমে গেল সুখের মুখশ্রীর দিকে তাকিয়ে। পরপর দাঁত নিষ্পন্দিত করে থমকে উঠে হিংস্র মিশ্রিত রুক্ষ কণ্ঠস্বরে বলল, গেট আউট ফ্রম হিয়ার। আই সে গেট আউট। নেক্সট টাইম যেন আমার ত্রিসীমানায় তোকে না দেখতে পাই। একটু হেসে হেসে কথা বলেছি, আর অমনি দাবি নিয়ে এসছিস ভালোবাসার। কণ্ঠে জোর ঢেলেই বলেছিল বর্ণ। মেয়েটা কেঁপে কেঁপে উঠে প্রতিটি বাক্যে। ভেজা নেত্র পরলোপ তুলে তাকায়। মেঘাচ্ছন্ন আকাশের বুক থেকে যেন বর্ষার ঝড় ভরে টুপটাপ করে সেখানে ঝরছিল তার অশ্রুর মালা। সুখ বুঝে নিল বর্ণ কোনোদিন বুঝবে না তার নীরব অদৃশ্য ভালোবাসা। সে চোখের জল মুছে পা বাড়ায় দরজার অভিমুখে। খবরদার, যদি ছোট চাচ্ছ অথবা অন্য কাউকে বলেছিস আমি তাকে অশ্লীলতা জন্ম পরিচয়হীন বলেছি। সুখ ফিরে বর্ণ দিকে চেয়ে চুলে হাত মালিশ করে বলল, যদি তোর ভালোবাসার বিন্দু পরিমাণ সত্যিকার হয়ে থাকে। সুখ আবার এগিয়ে আসতে দেখে বর্ণ ভ্রু গুটিয়ে তাকায়। আবার কেন আসছে এই বোবা ফুল? তার মুখোমুখি হয়ে দাঁড়াতো সুখ। হাত নেড়ে নিঃশব্দ ভাষায় বলতে শুরু করলো, এমন একদিন আসবে আপনি একটু হাত চাইবেন আমার,
একটু কথা বলতে পাগলের মতো ছুটবেন আমার পিছু। একবার ভালোবাসি শুনতে নিজের মুখ থেকে 1000 বার ভালোবাসি শব্দটা উৎসর্গ করবেন, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমি সেদিন পাগলা প্রেমিকা হয়ে আপনার ইশারায় ফেরত আসবো না, এত এত দূরে হারিয়ে যাবো যে। পুনরায় চোখের কোঠায় জল ভরে এলো তার। বর্ণ সুখের সব ভাষা বুঝে না তবে কিছু কিছু বুঝে গিয়ে পুরোটাই বুঝে নিতে পারলো কেন যেন। সে হাসতে চাচ্ছিল, সে নাকি একদিন ভালোবেসে দেওয়ানাই হবে এই বোবা ফুলের জন্য। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? বর্ণ বুকে হাত গুজল। বর্ণ বিদ্রুপ স্বরে বলল, যদি কখনো ভালোই না বাসি? সুখ তৎক্ষণাৎ বুকের বাঁ পাশে হাত রাখল এবং পরপর 5 আঙুল মোট পকেট বর্ণকে দেখল। তার অন্তরে দৃঢ়তা, আত্মবিশ্বাস। ঠোঁট বাঁকিয়ে বর্ণ হাসল। সেরপ মানতেই হবে, বোবা ফুল শুধু বোবা নয়, সাথে বোকাও আছে। তাকে ভালোবাসা তাকত দেখাচ্ছে। হাউসলি বাড়ির বড় কর্তা আজাদ শিকদার অবাধ্য জিদ দিয়ে রকচার ছেলেকে আশফিয়ান বর্ণ। মা আইজা খানমের ইচ্ছে ছিল ছেলেকে তার ডাক্তার হবে, বাবার পছন্দ ইঞ্জিনিয়ার। কিন্তু ফাঁকফোকর দিয়ে অবাধ্য বর্ণ নিজের স্বপ্নের পথে হেঁটে এসছে দিনের পর দিন। আছে রকস্টার সুরেলা কণ্ঠের বদৌলতের দেশে। বিদেশে তার সুনামের সরাসরি লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স। হাজার মেয়ে যাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে। একটা সেলফি নিতে যুদ্ধ লাগিয়ে দেয়। কে আগে নিবে? সেই বর্ণনা কি একদিন এই বাবুফুলের নৈকট্য পেতে উন্মাদ হবে? ওহ, এও সম্ভব ইহজীবনে? সুখের চোখ ঝাপসা হয়ে আসছিল বারে বারে। সে তবু ফুলের উবু হয়ে কালানিতে আতঙ্কিত কাগজের টুকরো 3টে ছুঁড়ে নিল। এখানে তার 3 টুকরো বছরে লুকিয়েছিল। অনুভূতি, আবেগ, ভালোবাসা মন উজাড় করে এক একটা শব্দ বুনেছিল সে। অথচ বর্ণ এক নিমিষে সব পায়ের তলায় পিষে দিল। একটুও কি মায়া হয়নি? এতটাই নিষ্ঠুর হওয়া যায় বুঝি? শেষবারের মতো একবার নিরুত্তাপ বর্ণকে দেখে বেরিয়ে এলো শখ। চোখের অশ্রু মুছে নিল হাতের উল্টো পিঠে। অপর হাতে আঁকড়ে ধরে আছে ছিঁড়া কাগজের টুকরোগুলো। সে এগিয়ে চলল অগ্রভাগে। এই রুমের সামনে, রুমের অধিকারী পুরুষের সামনে কখনো আসার সুযোগ হবে কি কে জানে? হয়তো না। সে সজ্ঞানে আর আসবে না। প্রতিমধ্যে মিশমির মুখোমুখি হয় সুখ। বর্ণের কাছে যেতে যাচ্ছে বোধহয়। সুখ দেখে প্রতিবারই মৃদু হাসি স্মৃতির সাথে তাল মেলানোর ইচ্ছে হলো না তার। সে পাশ কাটিয়ে চলে গেল। আগে মিশমির কপাল কুঁচকে তাকালো। তাকে ইগনোর করলো না মেয়েটা। বোবাটার হঠাৎ এত দেমাগ উদয় হলো কোথা থেকে? বর্ণের রুমের দিকে হাঁটা দিল মিশমি। ওই সুখ না, দুঃখের দিমাগ দেখার টাইম আছে নাকি তার? নিহাতি বর্ণের পরিবারের সদস্য বলে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হয়। বর্ণের মতোই মিশমি একজন ফিমেল সিঙ্গার। একবার বহুবার কাজ করছে, সেই সূত্রে তাদের পরিচয়। অতঃপর বন্ধুত্ব। সেই থেকে সম্পর্কে এত দূর। হাত মাত্র 15 দিন বাকি। তারপরে পৃথিবীতে জানিয়ে দুইজনের হবে। সুখ পেছনের 3 জোড়া উৎসুক দৃষ্টি ফেলে ফেলে মায়ের কক্ষে এসে থামল। রুবাইদা তখন শাড়ি ভাঁজ করে কাবাডে তুলে রাখছিল। মেয়েকে দেখে সহসায় হাত নেড়ে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাও? সুখ তখন তার ঘাড়বাইকে অপলক চোখে ভদ্রমহিলা পরখ করতে ব্যস্ত। বর্ণ বলেছিল সে নাকি জন্ম পরিচয় না অশ্লীলা আশ্রিতা। তাহলে এই ভদ্রমহিলাকে, ওনার সাথে কিসের সম্পর্ক? আচমকা কাণ্ড ঘটিয়ে বসল সুখ হঠাৎ করেই। ছুটে গিয়ে রুবাইয়াকে 2 হাত জাপটে ধরে খামচে ধরে সুখ। আংশিক ঘটনায় তাল সামলাতে না পেরে ভদ্রমহিলা কদম 2 পিছিয়ে গিয়ে সামলে নিল নিজেকেও ও মেয়েকেও। সুখের চোখ উপচে কান্নার দলা দলা ফাঁকিয়ে আসছিল। ঘন ঘন পল্লব ঝাপটে অস্ত্রগুলো বিলীন করে দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। রুবাইতা চমকে আতঙ্ক ক্ষণকাল মেরে দাঁড়িয়ে রইলেন। অতঃপর সুখসহ বিছানায় গিয়ে বসলেন। মায়ের বুকের কাছে নিঃশব্দে পড়ে রইল সুখ। বুকের ভেতরটা খা খা করছে, চুরমান হয়ে আসছে, চাইছে কিছু একটা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রুবাইয়াত জানতে চাইলে আদুরে গলায়, কি হয়েছে আম্মা? দাদুর আবার কিছু বলেছে? সুখ হঠাৎ মাথা তুলল। স্বজন জলের ন্যায় চোখ দুটো ক্ষণকালের ব্যবধানে লালচে হয়ে আছে। ভেজা আঁখি পল্লব দেখে মায়ের আবেগী মন ধক করে ওঠে। এ বাড়িতে বয়োজ্যেষ্ঠ হানিফা বেগম সম্পর্কে সুখের দাদু। ছোটকাল থেকেই বৃদ্ধা সুখকে তেমন একটা পছন্দ করেন না। তার কাজকর্মে কোনো না কোনো খুঁত ধরে কূটনীতি করে তিনি পিছপা হন না সহসা। কথা বলতে না পারার দুর্বলতা যেন কটূক্তির শীর্ষে। রুবাইতা পুনরায় কিছু বলতে যাই, তার আগেই সুখ আচমকা তার পেটে হাত রেখে ঠোঁটের একচিলতে মলিন হাসি রেখো, চোখে একরাশ কৌতূহল। ভদ্রমহিলা আশ্চর্যকে চাইলেন। সুখ নিজের ভাষায় একেবারে নিজেকে ইঙ্গিত করে পরপর রুবাইদার পেটে হাত ছুঁতেই
দুহাতে বাচ্চা দৌড়ানোর মতো করে জানতে চাইল। আমি কি এখান থেকেই জন্ম নিয়েছি? কথার মর্মার্থ বুঝতে পেরে রুবাই তার শরীরটা অস্ত্রে ঝেঁকে ওঠে অজানা সংখ্যায়। মনে হলো গলার শ্বাস আটকে গেছে এক মুহূর্তের জন্য। ঢোক গিলে হাসি টেনে বললেন তিনি। হঠাৎ এমন প্রশ্ন কেন করছো আম্মা? সুখ ভুল না তার সাহায্যের কথা, আবারও তাড়া দিয়ে অস্থির চিত্তে। আমার জন্ম কি এই পেটেই? ভদ্রমহিলা অন্যমনস্ক হলেন কিছু সেকেন্ডের জন্য, পরপর আচমকা সুখের বুকের ভাঁজে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার আর তোমার একমাত্র মেয়ে, আমাদের 7 রাজার ধন, আমার বেঁচে থাকা সম্বল, আমার চোখের মণি। আর কিছু জানতে চাও? কণ্ঠস্বর আসছিল তার। সুখ দেখার আগেই চোখের কোঠরে জমেছে অশ্রুকণা মুছে নিলেন স্বপর্ণে। এহেন জবাবে সন্তুষ্ট না হতে পেরে সুখ খুব করে তার মাকে বিদ্ধ করলো। ইচ্ছে হলো, তবে বর্ণ ভাই এত জোর গলায় কেন বললো আমি আশ্রিতা, জন্ম পরিচয়হীন? কই, বাড়ির অন্য কাউকে তো এমন বিশ্রী অপবাদ দেয়নি। তবে সুখ নিশ্চুপ রইল। প্রতিবাদ না করে চুপটি করে ঠোঁটে সেটে মায়ের বক্ষস্থলে। বর্ণভাই নিষেধ করছে সে তো সত্যি পুরুষটিকে সর্বাঙ্গ দিয়ে ভালোবেসেছে, তাই তার কথা রেখেছে। সুখ শান্ত দিঘির মতো নেতিয়ে রয়, অথচ হৃদয় হুহু করে কান্নায় কাবু। মনটা কিছুতে মানতে চাইছে না সে আশ্রিতা, জন্ম পরিচয়হীন। ভাবলেই তো না নিজের পৃথিবীর নিকৃষ্টতা কীট মনে হচ্ছে। বেখেয়ালে হঠাৎ দরজার অভিমুখে চোখ গেল রুবায়াতের। পর্দার আড়ালে কেউ আসে মনে হলো। ভদ্রমহিলা ডেকে উঠলেন, কে ওখানে? তখনই পর্দা ফাঁক করে অপ্রস্তুত হেসে বেরিয়ে এলো সাইমা বুয়া। শরীরের মলিন হাসি জড়িয়ে হাতের মুঠোয় চায়ের কাপ, ঠোঁট জোরপূর্বক হাসি চেপে কাপ বাড়িয়ে দিয়ে আমতা করে বলল, আপনি চা চাইছিলেন না ছুরু ভাবি? এই লন। শোক মুখ তুলে চাই। রুবাই তার ভুরু গুটিয়ে আসে। চা তো সে চায়নি, সচরাচর চাও খায় না, খুব প্রয়োজন হলে নিজে করে নেন। তিনি সন্ধিয়ান চোখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বললেন, আমি কখনো আপনার কাছে চা চাইলাম? আপনি তো চাইলেন, শুধু একটু আগে বুইলা গেলেন। বেশ আত্মবিশ্বাস নিয়েই বলল বুয়া। রুবাইয়াত কপাল কুঁচকে বলল, নিশ্চয় বড় আপা চেয়েছে। হুট করে ঠোঁট এলিয়ে হেসে ফেলল বুয়া। ঘন ঘন উপর নিচ কালো ঝাঁকিয়ে যাই তিনি, সায় দিলেন তিনি। হ বড় ভাবি চাইছে, ভুল কইরা এইখানে আইয়া পড়ছি, যাই। হ্যাঁ। তড়িঘড়ি করে সে উল্টো পা ঘুরিয়ে নিল। এক ধাপ এগিয়ে আচমকা পিছনে ঘুরে সুখের ফেলা নেত্রপল্লবে যোগল পরক করে অমায়িক স্বরে বলে বলল, যাই। বর্ণ তখনও স্থির বজায় রেখে ড্রেসিং টেবিলে বসে আছে, পায়ের উপর পা তুলে আয়েসি ভঙ্গিমায়। ঘাড় লেগে আছে বড় বড় মালার মতো ধবধবে সাদা রাঙা হেডফোনটি পরে ব্ল্যাক গেঞ্জি। বুকের মধ্যভাগে মাইক্রোফোনের হাতে তারই চিত্র আঁকা, তাতে আবার ইংরেজি লেটারে খচিত একটি শব্দ, রক স্টার। ফর্সা মসৃণ পেশিবহুল ফলে ফেপে ওঠা কাঁধের দুপাশ একাই যেন মেয়েদের নজর আকৃষ্ট করার উপযোগী স্থান। এক ঝলকে কালচে ধূসরমণের চোখের ওই তীক্ষ্ণ চাহনিতে হৃদয় স্পন্দন বাড়িয়ে দিতে যথেষ্ট। ক্লিন শেপ মুখ, বিভিন্ন অঙ্গিভঙ্গি, মৃদু হাসি এঁটে ঠোঁট নেড়ে কথা বলার স্টাইল দেখে কয়েকবার খুন হতেও দ্বিধা নেই। মিশমির লোভাতুর চোখ একদৃষ্টিতে চেয়ে রই। গলা শুকিয়ে আসছে তার, অন্তঃস্থলে অস্থিরতা কাজ করছে। পানি পিপাসা পাচ্ছে কোথায়। বর্ণ তখনও নিঃসাণ্ড কামড়ে ফোনের নজর ডুবে রেখেছে কুঞ্চিত কপাল সমেত ছোট ছোট চোখে, ফলে চোখ দুটোও কুঁচকে গেছে ঈর্ষৎ। যেন শ্বাসরোধ হয়ে আসে মিশমির। নজর ঘুরে ফিরে বর্ণ ঠোঁটের দিকে চলে যাচ্ছে। নিষিদ্ধ কিছু করে বসার কামনা যাচ্ছে ক্রমশ, কিন্তু বর্ণ তার স্বভাব চরিত্র নারীদের দোষী কখনোই দেখা যায়নি। একই সঙ্গে কাজ করার সুযোগ বহুবার নিকটে এসেছে দুইজন। কালে ভদ্রে নিরিবিলিতে সময় অবিবাহিত করার সুযোগ কখনো কারোর প্রতি বাজে দৃষ্টি প্রয়োগ করেনি বর্ণ। সে অবশ্য বহুবার বর্ণকে আকর্ষিত করার চেষ্টা করছে, এটা অস্বীকার করার উপায় নেই। গতকাল সে বিয়ের অ্যানাউন্স করে দিয়েছে বর্ণ নিজেই, আজ একটা কিস করতেই পারে। মিশমি বেড ছেড়ে উঠে দাঁড়াবে তৎক্ষণাৎ ধীর পায়ে এগিয়ে আসে বর্ণের কাছে। বর্ণ ফট করে চোখ তুলল, ঠোঁটে ঠোঁট চেপে ভুরু নাচিয়ে হয়তো কী ব্যাপার জিজ্ঞেস করলো, তবে উত্তর দেওয়ার মতো মনোযোগ নেই মিশমির। অপলক দৃষ্টিতে তখনও সে আছে বর্ণের ঠোঁটের ভাঁজে। মেয়েটা নিজের ধ্যানেই নেই। বর্ণকে ছুঁয়ে দেওয়ার নিমিত্তে হাত তুতে আচমকা একটি স্বর কানে বাজতে ধপ করে। বর্ণ। এক পলক বর্ণের প্রশ্নচতুর
সুচালো চোখের দিকে চেয়ে ভড়কে যাওয়া মুখ অপ্রস্তুত হাসে মিশমি। তড়িৎ দূরে সরে এসে দরজার দিকে চাই। আয়জা তীক্ষ্ণ চোখে তার নিজেকে দিকে চেয়ে আছে বর্ণ। সৌজন্য হাসে। এসো আম্মু, কি এনেছো? ভদ্রমহিলা এলেন ঠিকই। বর্ণের কথা জবাব না করে অদৃশ্য খ্যাপাটে দৃষ্টিতে মিশমির দিকে তাকিয়ে রইলেন। মুখে মেকআপের কড়া পড়লে আসল সৌন্দর্য চিহ্নিত করা যাচ্ছে না। কালাসে বাদামি চুলগুলো দড়ির মতো পেঁচিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে। পরনে নীল জামা, সেটারও হাতা নেই, পা নেই, কোনো রকমের টেনে টেনে হাঁটুর উপর অবধি নিয়ে এসছে বোধ হয়। এসব বিশ্রী পোশাক পরিশ্রমী কোনো ভদ্রমহিলা হতে পারে? বর্ণ একে কী দেখে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিল। অবাধ্য ছেলেটা তার নিষেধ মানার প্রয়োজনটাও মনে করছে না। বড় হয়েছে, নাম খেতে কামিয়েছে, এখন রকস্টার সে। মায়ের মতামত নেওয়ার কী প্রয়োজন? বা হাতের তর্জনী আঙুলে কপাল কুঁচকে মায়ের দৃষ্টি অনুসরণ করে মিশমিকে এক পলক চোখে গলা খাকরি দেয় বর্ণ। আয়জা বিরস মুখে ছেলের দিকে তাকায়, মুখের গভীর এক করা হাতের ট্রেখানা পাশে রাখে। ফ্রাইড রাইস করেছি তোমার জন্য। ফোন রেখে দিয়ে ফস করে শ্বাস ছাড়ে ঠোঁটে মৃদুর রেখা ফুটিয়ে তুলল বর্ণ। আয়জার হাত ধরতে চাইলে তিনি ঝাড়া মেরে সরিয়ে দিলেন। ক্ষুধার্ত বাঘিনীর মতো ক্ষণে ক্ষণে মিশমির দিকে চাইছেন। মেয়েটা ভদ্র। তুফার সাথে গার্ডেনে ছিল এতক্ষণ। তাদের মাঝে যেখানে সিঁড়ি চড়ে বসে উপর ওঠার সময় সে দেখে ফেলেছেন তিনি। ভাগ্যিস দেখেছিলেন, তাই তো তড়িঘড়ি করে তিনি ছুটে এলেন। এই মেয়ের কাছে বর্ণকে এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছে করে না ওনার। সেখানে আর কয়দিন পর সারা জীবনের জন্য ছেলেটা। আধারে মুচকি হাসি রেখে কানের পিঠের চুল গুজে দিয়ে ওইদিকে নজর নিক্ষেপ করে মিশমি। এ বাড়িতে আরও বেশ কয়েকবার আসা হয়েছে তার। তখন থেকেই বর্ণের মা তার কেমন আর চোখে চাইতো। যদি যত্ন খাতির কমতে রাখিনি কবু, কিন্তু কাল যখন বর্ণ নিজের সাথে আরও একবার নিয়ে এর তখন বিয়ের কথা জানালো, তখন থেকে ক্ষিপ্ত চোখে দেখছে তাকে। বিরক্ত লাগে মিশমির। বর্ণ নিজের করে পেলে এর আবারও এমন হাজারো দৃষ্টি জাস্ট তুড়ি দিয়ে উড়িয়ে দেবে। ব্যাস, সঠিক সময়ের অপেক্ষা। বর্ণ যেহেতু বর্ণের মা, ভদ্রতা বজায় রাখতে হয়। মিশমির ট্রের দিকে বাড়াতে বাড়াতে বলল, আন্টি, আমি সরি। এখানে তোমার জন্য আনিনি, শুধুমাত্র বর্ণর জন্য। মাঝপথে থমকে গেল মেয়েটার হাত। সেটার হওয়ার সাথে সাথে মিলিয়ে গেল অধর বাঁকানো হাসি। সে সোজা হয়ে দাঁড়িয়ে স্তব্ধ চোখে প্রথমে বর্ণর দিকে তাকালো। অপমানের লজ্জায় মুখ থমথম হয়ে গেছে তার। ভেবেছিল বর্ণ কিছু বলবে, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। সুখের ভাষ্যমাতে নিষ্ঠুর পুরুষটির ঠোঁটে ঠোঁট চেপে অন্যত্র তাকিয়েছে। নিস্তব্ধ থমথমে পরিবেশের আয়জার গভীর অথচ সদ্য কল্পনীয় কণ্ঠ পুনরায় বেজে উঠল। মিশমিমা, তুমি বরং নিচে যাও, সবাই আছে ওখানে, বিশেষ করে তোমার বিগ ফ্যান দাদু। আয়জার কথার ধরনে মিশমির কণ্ঠস্বরে ভাষা হারালেও বর্ণ আড়ালে হাসল বোধহয়। পরপরই গলা খাকরি দিয়ে বলল, হ্যাঁ মিশনি, তুমি যাও, আমি আসছি একটু পর। ভেতরের আত্মাটা রাগে দুঃখে অপমানে টকবগিয়ে উঠল। উপরে আকাশে শীতলতা বজায় রেখে আয়জার উদ্দেশ্যে ঠোঁট প্রসারিত করে হাসে মিশমি। এরপর বেরিয়ে গেল রুম ছেড়ে। এই অপমানের মনে থাকবে তার। ওর সাথে বেশি মিশতে না করেছিলাম, তাই আমার দোরগোড়ায় বধূ করার দাবিতে হাজির করেছো তাকে। তোমার লাইফে আমার মতামতের কোনো ভ্যালু নেই, এটাই প্রমাণ করতে চেয়েছো? আম্মু, এমন থাক, কিচ্ছু শুনতে চাই না আর। কথাটা তো শুনবে। ঠোঁটরাঙের আগে গজগজ করতে করতে হম্বিতম্বি করে দরজার দিকে হাঁটা ধরলেন আয়জা। ছেলের পাশাপাশি ওই মেয়েকেও কল্পনা করলেন মেজাজ সেই হারাচ্ছেন তার। বর্ণ তার দীর্ঘশ্বাস ছেড়ে পিছু জোরে ডেকে খাটিয়ে দিয়ে বলল, কিন্তু ভদ্রমহিলা একেবারেই জন্য থামিনি। দুবদাপ পা ফেলে চলে গেল নিজের কক্ষের অভিমুখে। দরজায় খিলিটা এতক্ষণ চেপে ধরে রাখা কান্নাগুলো খুব সহজেই উগলে দিল সুখ। দুহাতে দুটো মুখ চেপে গুটিয়ে গুটিয়ে কেঁদে উঠল মেয়েটা। এই কান্না উচ্চ শব্দ নেই, কোনো কাজ নেই, কেবল দু চোখ ভরে আসছে অশ্রুতে। সেগুলো বিরামহীন গড়িয়ে পড়ছে গাল বেরিয়ে, থুতনি বেয়ে। জীবনে প্রথমবার কোনো পুরুষকে মন প্রাণ বিসর্জন দিয়ে ভালোবেসে সে। কিশোরী মন যাকে দেখে দুলে উঠছিল প্রথমবার, যার সুরের মাধুরী স্বর হৃদযন্ত্র থমকে দিয়েছিল বারে বারে। যখন অপমান দেখে দেখতে ভুলে গিয়েছিলাম না কখনো বলতে পারার দুর্বলতা, সেই পুরুষটি আস্থাকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। চোখের আঙুল তুলে চিনিয়ে দিয়েছে তার দুর্বলতা। সত্যি তো, একজন বোবায় রকস্টার আশফিয়ান বর্ণর সামনে ভালোবাসার দাবি নিয়ে যেতে বিবেকে বিঁধল না তো কেন?
সেখানে ভালোবাসা শব্দটা উচ্চারণ করার ক্ষমতা নেই তার। কণ্ঠটিতে হাত বুলাতে বুলাতে ঠোঁট কামড়ে দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল সুখ। চিৎকার করে কাঁদতে কাঁদতে ইচ্ছে করছিল কিছু একটা, তার যেন সাধ্য নেই। বর্ণ ছিঁড়ে ছুটে ফেলে 3 টুকরো চিরকুটে খণ্ড স্বপর্ণে ডায়েরির খোঁজ রেখে সে অতঃপর হাতে কলম তুলে নিল এবং সেই পাতাতেই লিখল, এই বোবা ফুলকে একটু কি ভালোবাসা যেত না বর্ণ ভাই? খুব বেশি তো না, ব্যাস এইটুকুনি। ডায়েরি বন্ধ করে একপাশে রেখে দিয়ে সুখ জানালার ধারে গিয়ে দাঁড়ালো। চোখের অশ্রু মুছে ফেললো। ফিরতি কোটোর উপরে ভরে আসছে। সে আশ্রিতা, জন্ম পরিচয়হীন। জানতে হবে তাকে। কোনো কারণ ছাড়াই সে তো অভদ্রকে জন্ম দিয়ে জন্মহীনা বলতে পারে না। কখনোই সে খুব ভালো করেই জানে অভ্র বড় চাচুর ছেলে, বর্ণের ভাইয়ের। তাকে এই মিথ্যা অপবাদ দেওয়ার আগে সুখ শ্বাসরুদ্ধ হয়ে আসবে। অথচ বর্ণভাই কত সহজেই বলে দিল সে জন্ম পরিচয়হীন। কথাটাই কিঞ্চিত সততা সত্য মিশে না থাকলেও এতটা জোর দিয়েও বলতে পারতেন না হয়তো। দিনটি বুধবার। কনসার্ট পারফরমেন্স আছে বর্ণর। কেটসে ফিরতে লাগে রুম থেকে বেরিয়ে এসে সে হাতে স্মার্ট ওয়াশ অভ্যাস অনুযায়ী গলায় হেডফোন আর লেগে আসছে, মাথায় আর্কিট রঙের হুডি। পিঠের অর্ধেকাংশ জুড়ে পড়ে আছে তার প্রিয় গিটার। মুখে সুইনগাম চিবোতে চিবোতে গলার কাছ থেকে সানগ্লাস টেনে অদ্ভুত কাঁধে হাতে বুলিয়ে আচমকা দেখে ঠেসে উঠল বর্ণ। চোখে লাগার মতো সেই দৃশ্য। তার হাঁটার ভঙ্গি, হাতের আঙুল, ঘড়ির ঘোরানোর ধরন। সুখ কাঁধ ব্যাগ নিয়ে নিষ্পলক চেরিল। আশপাশে সব ভুলে গেল কিছুক্ষণের জন্য। এই মুহূর্তে করিডোরের জন্য 2 জন ছাড়া বাকি সব যেন মিথ্যে। ইতিপূর্বের আড়াল থেকে সময়ের পর প্রিয় পুরুষটিকে দেখে এভাবে দেখছে সুখ। 2 বার চোখাচোখি হতেই বোবা হেসে ফুল পিঠ বাঁচিয়ে পালিয়ে গেছে। হঠাৎ করে ঠোঁটের কোণ সহ হাতের মুগ্ধময় হাসির রেখা সরে যেতেই ধরে সুখের। সেদিন প্রত্যাখ্যান অপমান দৃশ্য মনসপটে ভেসে ওঠে রাতের আকাশে ঝলমলে নক্ষত্র নজিরের নাই। হাত চাপা ছেড়ে স্বাভাবিক হয়ে চোখ মুখ নামিয়ে নেয় মেয়েটা। সে মন্ত্রমুগ্ধ হয়ে আবারও তাকাবে না পুরুষটির দিকে। কখনো তার হবে না যেন এমন দৃশ্য। মুগ্ধ দৃশ্য দুটি বিতরণ করার নির্বোধে সামিল নয় কি? ভালোবাসা নাকি আড়ালেই সুন্দর? সে না হয় চুপি চুপি ভালোবাসবে। রুমে যেতে হলে বর্ণর ভিড়িয়ে যেতে হবে। সুখ চোখ নামিয়ে ধীর লয়ে এগিয়ে চলে। যত কাছাকাছি আসবে ততই হৃদস্পন্দন ছুটে দিক বিদিক। নিজের উপরই ক্ষিপ্ত হয় মেয়েটা। পুরুষটি আশেপাশে থাকলে কোনো হৃদয়কেই স্পন্দিত হতে হবে। অবাধ্য অসভ্য অভ্র তৈরি করছে নাকি? এক ঝলক চোখ তুলে চেয়ে দ্রুত পা চালাই সুখ। বর্ণকে পাশ কাটিয়ে যেতে নিলে আচমকা, সুখ, আম্মা, পইরা যাইবেন তো, আস্তে দৌড়ান। সুখের পায়ের গতি শিথিল হয়ে এলো। মাঝ সিঁড়িতেই থেমে গিয়ে রেলিংয়ে হাত রেখে নিচের দিকে উঁকি দেওয়ার মতো তাকায়। সাইমা বুয়া দাঁড়িয়ে আছে কোমরে এক গাঁটটি কাপড়ের স্তূপ নিয়ে। ওয়াশিং মেশিনে দিবে বোধহয়। জোরপূর্বক ঠোঁট এলিয়ে হেসে মাথা নাড়ায় সুখ। ধীর পায়ে সিঁড়ি শেষ করে প্রথমে চোখ রাখল ড্রয়িং রুমে। দাদু প্রায়শই সেখানে থাকে। সুখ প্রচণ্ড ভয় পায় তাকে। স্থান কাল পরখ মা করে কটু কথা শোনায় যে। সহজে তার সামনে পড়তে চায় না সুখ। দাদু যেন ঘুণাক্ষরেও টের না পায়, ঠোঁটে ঠোঁট চেপে পিলপিল পা ফেলে মায়ের কক্ষের অভিমুখে হাঁটা ধরে মেয়েটা। ওই মাইয়া, চোরের মতো কই যাস? তপ্ত শ্বাস ফেলে আহত চোখে সুখ অদৃশ্যে তাকিয়ে রয় অল্পক্ষণ। বাজ পাখির নজর ঠিকই দেখে ফেলেছে তাকে। সুখ তার দিকে ঘুরে হাত নেড়েচেড়ে বোঝাতে চাইল, আম্মুর ঘরে। ইঙ্গিত বুঝতে পেরে বৃদ্ধা কোনা চোখে চেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে গম্ভীর গলায়, সেখানে কি করবি? সুখের কপাল কুঞ্চিত হয়। একজন মেয়ে তার মায়ের ঘরে কারণে অকারণে যেতেই পারে, সেটা জিজ্ঞেস করার কি দরকার? সুখ নিজস্ব ভাষায় জবাব করে, কাজ আছে। এই বিকালবেলা ছোট বৌমার ঘরে তোর কি কাজ থাকতে পারে? ফস করে শ্বাস ছাড়ে সুখ। প্রত্যুত্তর করার মনোভাব তার মাঝে দেখা গেল না। বৃদ্ধা উত্তর না পেয়ে সোফা হতে ঘাড় বাঁকিয়ে পুনরায় চাইল। ততক্ষণে সুখ পিঠ পিছে হেঁটে যাচ্ছে রুবাইয়াদের ঘরে। সে ভেতরে ঢুকে যেতেই হানিফা বেগমের চোখ পাকিয়ে এলো বিস্ময়ে। বোবার সাহস দেখছিস? আমার কথার জবাব না দিয়ে কেমনে চলে গেল? উফ নানু, তুমি সব সময় ওর সাথে রুড বিহেভ করলে জবাব দেবে কেন? আমি হলে তো কখনো ফিরেই চাইতাম না। বিরক্তিতে কপাল কুঁচকে তুফা নিজ বক্তব্য শেষ করে উঠে দাঁড়ায়। এখানে আর মন টিকবে না।
গার্ডেনে গিয়ে কানে ইয়ারফোন গুজে গান শোনা ঢের ভালো। হানিফা বেগম চুপসে গেলেন, বিড়বিড় করে বললেন, সবাইরে নিজের দলে টেনে নিয়ে গেল অসভ্য বোবা মাইয়াটা। বলা বাহুল্য, হানিফা বেগমের 2 পুত্র এবং 1 কন্যা। বড়জন আজাদ শিকদার, তার ঘরে বর্ণ, অভ্র ও নুরার জন্ম। ছোটজন তামিজ শিকদার, তার একমাত্র মেয়ে সুখ। কন্যা মুনতাহা বিয়ের 3 বছরের মাথায় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তুফা তারি মেয়ে। সেই থেকে বঞ্জিকে নিজেদের কাছে এনে রেখেছেন আজাদ এবং তামিজ শিকদার। নিজেদের সন্তানদের মতো সমান ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছেন। দুপুর হতে মাথাটা ধরে আছে রুবাইয়াতের। কপালে বাম মালিশ করে চোখ বুজেছিল ভদ্রমহিলা। পেটে খিদে পেয়েছে, কিন্তু মুখে নিতে ইচ্ছে করছে না কিছুই, তাই লাঞ্চটাও করা হয়নি। চোখের কার্নিশ বেয়ে আলগোছে ধীর লয়ে 1 বিন্দু অশ্রু গড়িয়ে পড়ার সময় মাঝপথেই কেউ আলতো পরশে মুছে দিতেই ফট চোখ মেললেন তিনি। সুখ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল ইশারায়, যন্ত্রণা হচ্ছে খুব? রুবাইয়াত শুষ্ক ঠোঁটে মৃদু হাসলেন। উঠে বসে সুখকে নিজের পাশে বসিয়ে বললেন, এই তো আমার আম্মা এসে গেছে, আর কোনো যন্ত্রণা নেই। সুখ মায়ের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। এই ভদ্রমহিলা পৃথিবীর সব আদর তার পায়ের কাছে ঠেলে রেখেও হয়তো বলবেন, আম্মা আরও অনেক আদর বাকি আছে। সবাই ওনার ব্যবহারে আধিক্যতা বলে মুখ কুচকায়, এতে তার বিন্দু পরিমাণও পরিবর্তন হতে দেখেনি সুখ। এমন কেন? মায়েরা শুধু ভালোবাসে না, অনেক সময় মারেনও, শাসনও করেন। অথচ ভদ্রমহিলা কেবল আদরই দিয়ে এলেন দিনের পর দিন। ঘরে বাইরে মানুষ যেমন তাকে হেয় করে, তেমনি সুখের মাঝে 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 আর 5টা মায়ের মতো রুবাইয়াতের মুখেও ভীষণ শুনতে ইচ্ছে করে, তুই অলক্ষী, বোবা, কপাল পোড়া, নিজের কপাল পুড়িয়ে জন্ম নিয়ে আমাদেরও কপাল পুড়েছিস। তার স্বাদ জাগে চারপাশের আপনজনের কাছে এতটা অবহেলা, বিরক্তি, কটূক্তি, দুঃখ, যন্ত্রণা পেতে। যতটা আঘাত পেলে ভেতরটা ভেঙে গুড়িয়ে চুরমার হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছেই মরে যায়। অথচ মা বাবা দুজনেই তার কথা না বলতে পারাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে ধরতে মনোবল যোগায়। একটা প্রশ্ন করি? আজ আবার কি প্রশ্ন করবে আম্মা? ঠোঁটে হাসি ফুটিয়েই কথাটি বলেছিলেন রুবাইয়াত, কিন্তু পরবর্তীতে সুখের ইশারা দেখে হাসিটা মিলিয়ে গেল। সুখের কথার মর্মার্থ ছিল, আমি কি সত্যিই তোমার মেয়ে? মায়ের চোখ মুখ শক্ত হতে দেখে সুখ দিশাহারা হয়। ইশারায় বলতে গিয়ে তালগোল পাকিয়ে আসে। ছোট ছোট মনের কথাগুলো ইশারায় নির্ভুলভাবে অপর মানুষটিকে বুঝাতে সক্ষম হলেও জটিল কথাগুলো কেউ সহজে বুঝতে পারে না তার। সুখ পাশ হাতেরে রুবাইয়াতের ফোন হাতে নিয়ে অস্থির হাতে টাইপ করতে শুরু করে। চোখের পাপড়ি ভিজে আসছে। চোখের নোনা জল আর হাতের ইশারা ছাড়া তার যে আপন কোনো ভাষা নেই। রুবাইয়াত সুখকে দেখে যাচ্ছে অপলক। 2 দিন ধরে মেয়েটা ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন করছে, এসবে কে ইন্ধন জুগিয়েছে? সুখ তার সাথে ফোনের স্ক্রিন তুলে ধরে, ব্যাস একবার বলো যে তুমি আমায় গর্ভধারণ করেছ, আর কোনো প্রশ্ন করব না, কাউকে কিচ্ছু বলবো না আম্মু। এর আগে তো তোমাকে এ নিয়ে কিছু বলতে শুনিনি, অথচ 2 দিন ধরে কি সব বলে যাচ্ছ? কে কি বলেছে তোমায়? দাদু বলেছে না এসব? আজ আমি ওনাকে ছেড়ে কথা বলবো না, এখনই। কথাগুলো প্রচণ্ড ক্ষোভ নিয়ে উচ্চ শব্দেই বলেছেন রুবাইয়াত। বেড থেকে নামে রুম ছাড়তে নিলে 2 হাতে তাকে জাপটে ধরে সুখ। অস্ত্রসিক্ত চোখে বারবার বুঝাতে চাইছে, দাদু কিছু বলেনি আমায়, কেউ কিচ্ছু বলেনি, ব্যাস আমি এই বাড়ির কারো মতো দেখতে নয় বলে এমনিই জানতে চেয়েছি। ফোন ছড়িয়ে মেয়ের মুখের দিকে সন্দিহান চোখে চাইল রুবাইয়াত। কিছুটা শান্ত হয়ে এসছেন তিনি। সুখ মৃদু হেসে ঘাড় কাত করে বুঝালো, এটাই সত্যি। পৃথিবীতে সব সন্তান বাবা মা বা নিকট আত্মীয়দের মতো হয় না। কেউ কেউ পরিবারের সবার চেয়ে আলাদা দেখতে হয়। তাই বলে কি তারা তাদের বাবা মায়ের সন্তান না? সুখ মাথা দুলালো, যেন মেনে নিল রুবাইয়াতের যুক্তি। হঠাৎ একটা কাজ করে বসলেন ভদ্রমহিলা। সুখের হাত টেনে মাথায় রেখে বললেন, কথা দাও, এই প্রশ্ন আর কোনোদিন করবে না। নির্বাক চোখে চেয়ে রয় সুখ। মনটা ধক করে উঠল যেন। তার প্রশ্ন কি তাহলে যুক্তিযুক্ত ছিল? তাই আম্মু ভয় পেয়েছে প্রশ্নের মোকাবিলা করার? সে হাসল ক্ষীণ, ওপর নিচ মাথা ঝাঁকালো। কী সব ভাবছে নির্বোধের মতো। এ নিয়ে আর ভাববেই না সে, যে আম্মু তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, তার কথা বিশ্বাস না করে ওই পুরুষটির মুখের কথা বিশ্বাস করাটা কি বোকামি হলো না তার? নিশ্চয়ই বর্ণভাই তাকে দুঃখ দিয়ে ভেঙে চুরে দিতে চেয়েছে, তাই যা তাই বলে দিয়েছে। ওনার কথা আর বিশ্বাসই করবে না সুখ। মিথ্যুক। অভিমানের পাল্লা হুর হুর করে কয়েকগুণ বেড়ে গেল নিষ্ঠুর পুরুষটির উপর। নিজের প্রতি আরও একবার প্রতিজ্ঞবদ্ধ হল, স্বেচ্ছায় ওনার পাশেই ঘেঁষবে না আর। দরজার ওপাশে হানিফা বেগমের চেঁচামেচি শোনা যায়। কি হয়েছে ছোট বউ? চিৎকার শুনলাম। টিভির পর্দায় ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে রকস্টার আসফিয়ান বর্ণকে নিয়ে তুলপার উঠেছে যেমন। আলো আধারি স্টেজে বর্ণের মুখশ্রী রাতের আকাশের চাঁদের মতোই ঝলমলে।
হাতে গিটার, ঠোঁটের কাছে স্পিকার, চঞ্চল পায়ে স্টেজের এপাশ হতে ওপাশে ছুটে ছুটে কণ্ঠে সুর তুলছে। ব্যাকগ্রাউন্ডে বাদ্যযন্ত্র বাজিয়ে চলছে একদল। ডুয়েট গান হচ্ছে না, তাই কোনো নারী শিল্পীর উপস্থিতি নেই আপাতত। সামনে দর্শকের হু হু কলরব। ফোনের ফ্ল্যাশ অন করে স্ব স্থান থেকে ডানে বায়ে স্লাইড করছে সকলে। দেখে মনে হচ্ছে অন্ধকারের বুকে মিটমিট দুতি ছড়াচ্ছে নক্ষত্ররাজি। ড্রয়িং রুমে ইয়া বড় টিভি সামনে নিয়ে বসে আছে হানিফা বেগম, রুবাইয়াত, সাইমা বুয়া, আরও দুজন মেইড। তুফা আর নুরাও আছে। আইজা ছেলের উপর রেগে আছে প্রচুর। তার নাচন কুদন দেখবে না বলে রুমে খিলেটে বসেছিল, কিন্তু বাইরে নুরা আর হানিফা বেগমের উচ্ছ্বাসে এক ঝলক এসে দেখে গেলেন শেষে। অভ্র বন্ধুদের সাথে ওখানেই গেছে। হয়তো বর্ণের সাথে দেখাও হয়েছে, হয়তোবা না। এত দর্শকের ভিড়ে ভাইয়ের কাছে ঘেঁষতে পারবে কি অভ্র? অন্যদিন হলে সুখ সবার আগে টিভির সামনে বসত। কখন বর্ণের চেহারা ভাসবে, কবে পুরুষটি কণ্ঠে সুর তুলবে, তার পাশে কোন মেয়ে গান গাইছে, মেয়েরা কয়বার বর্ণের দিকে তাকিয়েছে, হেসেছে, মেতেছে, সব নোট করে রাখত। আজ সেসব কিছুই করল না সুখ। টিভির সামনেও গেল না একবারের জন্যও। এতে অবশ্য হানিফা বেগম নারাজ। খাতা কলম নিয়ে টিভি দেখা মেয়েটার আজ কমতি অনুভব হচ্ছে। নুরা ডেকেছিল দু একবার, সুখ যায়নি। এতদিনের নোট করে রাখা মোটা ডায়েরিটায় তাচ্ছিল্য হেসে হাত বুলিয়ে দিল সুখ। অতঃপর জায়গায় রেখে দিয়ে বিছানায় এসে বসল। ফোন হাতে ইনস্টাগ্রাম স্ক্রোল করতেই বর্ণসহ কয়জন শিল্পীদের মুখই আসলো কেবল। না চাইতেও স্ক্রোল করে গেল সুখ। মন বলছে দেখতে হবে না, কিন্তু হাত যেন ছাড়তে চাইছে না ফোন। তামিজ শিকদার ব্যবসার কাজে বাইরের দেশে আছেন বিগত 2 সপ্তাহ। রোজ কথা হলেও ব্যস্ততার কারণে কাল কথা হয়নি সুখের সাথে। ফোন বালিশে ঠেকিয়ে সুখ নিজ থেকেই তাকে কল দিল। রিং হওয়ার খানিক পরেই রিসিভ হয়। ভদ্রলোক কোনো এক হোটেলে উঠেছেন সে দেশের। খাবার খাচ্ছেন। সুখের ঠোঁটে হাসি ফুটল। হাতের ইশারায় বলল, আব্বু কখন আসবে? ভদ্রলোক হাসলেন অমায়িক, খুব শীঘ্রই। বর্ণ ফিরেছিল ঠিক 2 দিন পর। সেদিনের পর থেকে আজ 3 দিন পেরোল। গত দিনগুলোতে সুখ এক ঝলকও নিজেকে বর্ণের সামনে পেশ করেনি। অন্যদিন হলে সময় সময় কফি নিয়ে তার রুমে হাজির হয়ে যেত। সে গিটার হাতে গান ধরলে পাশে গিয়ে বসত অকারণেই। তার কণ্ঠে বোবা ফুল নামটা ভীষণ আদুরে শোনায়। সে ভাবত বর্ণ তাকে ভালোবেসেই এই নামটা দিয়েছে। অথচ সেদিন বুঝল না, ভালোবেসে নয়, বরং তুচ্ছ তাচ্ছিল্য করেই তাকে নামটা দিয়েছে বর্ণভাই। সে যে বোবা, মনের ভাব ঠোঁটে ফুটিয়ে তুলতে অক্ষম, তা মনে করিয়ে দিতেই বোবা ফুল নাম। কলেজ থেকে ফিরে ঘরেই আটকে ছিল সুখ। মেয়েটা অল্প স্বল্প ঘরকুনে বলতেই চলে। লক্ষ্য করা যায় গত কয়েকদিন ধরে তা আরও বেশি হয়েছে। নুরা এলো তখন। 6 বছরের নুরার কাছে সুখের হাত নাড়িয়ে কথা বলার ধরন অনেক পছন্দ। অবোধ মেয়েটা একবার কৌতূহল মিশ্রিত আফসোস নিয়ে বলেও ছিল, ইস সুখ, তুমি কি সুন্দর করে বলো। আমিও যদি বোবা হতাম, তোমার মতো হাত নেড়ে কথা বলতে পারতাম আর মানুষকে বোকা বানাতাম। বাচ্চা মেয়েটা হয়তো সেদিন বুঝেনি পৃথিবীতে কথা না বলতে পারাটা কত ভয়ঙ্কর অভিশাপ। কথিত আছে মানুষ অভ্যেসের দাস। বর্ণ মানুক বা না মানুক, অথবা যতই অস্বীকার করুক, বোবা ফুল তার অভ্যেসে মিশে গেছে, যা সে এই কয়দিন এড়িয়ে গেলেও আজ কিছুটা হলেও অনুভব করছে। যেমন এই খানিক আগে কফি চাইল, দিয়ে গেল একজন মেইড। সে তখন আশা রেখেছিল সুখ আসবে, অপেক্ষাও করেছিল বোধহয়, কিন্তু মেয়েটা এলো না। গিটার হাতে বারান্দায় বসেছিল কাল, কেন যেন দৌড় মেলে রেখেছিল। তখনও ভেবেছে বোবা ফুল আসবে নিশ্চুপ হেঁটে। গুটিসুটি পায়ে কিছুটা সংকোচ কিছুটা ভীতি নিয়ে বারান্দায় গিয়ে তার পাশে বসবে। অথচ বরাবরের মতো এমনটা হয়নি। বারান্দায় বিন ব্যাগে পা ছড়িয়ে বসে চোখ মুখ কুচকে নিল বর্ণ। বিড়বিড় করল, ইগনোর করে আমার ইগো হার্ট করছিস তুই বোবা ফুল। অযথাই সুঠের ওপর বিরক্তি উঠল বর্ণের। সে না হয় আশেপাশে ঘেঁষতে নিষেধ করেছে, তাই বলে এমনভাবে ইগনোর করবে? কফি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদের অভিমুখে রওনা দিল সে। বহুদিন ছাদে ওঠা হয় না। বিস্তর আকাশটা চোখ মেলে দেখবে একবার। সুখ, তুমি একা খেলতে পারো? সুখ প্রশ্নার্থীর চোখে নুরার দিকে চাইল। চোখ জলজল করছে তার। মেয়েটা ফের বুঝিয়ে বলল, ওই যে 5টা গুটি নিয়ে উপরে ছুঁড়ে ছুঁড়ে খালে না। ঘন ঘন ওপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় দেয় সুখ। নুরা এবার পেয়ে বসল যেন। আবদার দাঁড়া। নিস্তেজ পরিবেশে হঠাৎ বর্ণের আদেশসূচক কণ্ঠ। সেকেন্ড কয়েক সুখের পা থেমেছিল একক্ষণের জন্য। পরপরই আবার পা চালায় অগ্রে, যেন আদেশটুকু তার উদ্দেশ্যেই ছিল না। বর্ণের কপালে ভাঁজ পড়ে। অবাক সে তেমন একটা হলো না বোধহয়। বুক টান টান করে দাঁড়িয়ে ফের বলল গম্ভীর গলায়, দাঁড়া বলছি। সুখ এবারেও থামে, তবে পিছু ফেরে না। ঢোক গিলে তপ্ত শ্বাস ছেড়ে যেই পুরুষটির আশেপাশে থাকার লোভে একটু ছুতো খুঁজে ফিরত, পোষা বিড়ালের মতো ঘুরঘুর করত আগে পিছে, আজ অনুমতি বলো বা সম্মতি দুটো পেয়ে ও সম্পূর্ণ অগ্রাহ্য করে সুখ পুনরায় সামনে এগিয়ে চলে। আর সাড়া দেবে না ওই নিষ্ঠুর পুরুষের আদেশে। সে বাধ্য নয়, নিজেই তো দূরে সরে যেতে বাধ্য করেছিল। সুখের কানে আরও একবার বাজল বর্ণের কঠোর স্বর, শেষবারের মতো বলছি দাঁড়া, নয়তো ভালো কিছু হবে না তোর সাথে। খারাপ হওয়ার কি বাকি রেখেছে? সুখ স্থির হলো এবারে, কিন্তু পিছু ঘুরে তাকালো না বর্ণের দিকে।
কাছে ডাকতে গিয়েও থেমে গেল বর্ণ। অবাধ্য মেয়েটা এমনিতেই দুবার পিছু ডাক অগ্রাহ্য করে তার প্রেস্টিজে আঘাত করেছে। কাছে আসতে বললে যে সুখ সুর করে আগের মতো চলে আসবে না, তা বেশ ভালো করেই বুঝে নিল সে। বর্ণ গলা খাকারি দিয়ে নিজেই এগিয়ে এলো। যেখানে হাজারো মেয়েরা বিনা শর্তে তার কাছে ছুটে আসে, সেখানে গো ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা বোবা ফুলের দিকে নিজ থেকেই যাচ্ছে দেখে প্রতিটি ধাপ বাড়াতেই যেন ইগোতে লাগছিল খুব। সেদিন এই গালে চড় মেলেছিলি মনে আছে? সুখের নজর মেঝেতে, পিটপিট করে সেদিকেই দৃষ্টি নিবদ্ধ রেখেছে। বর্ণ বেশ নিকটে এসেই থেমেছে। চোখে চোখ রাখলে হৃদস্পন্দন যদি তাল মাতাল ছুটে, পুরুষটির হৃদয়ের সেই সন্থীন শব্দে বুঝে যাবে সে এখনও দুর্বল। তারপর হয়তো আবার অপমান করবে, কিন্তু তেমন সুযোগ আর দেবে না সে। নিজেকে সামলাতে বর্ণের কষ্টই হচ্ছে এবার। মস্তিষ্ক টকবগিয়ে রাগ উঠছে, তবে তার নিজের প্রতি নাকি সুখের প্রতি বুঝে ওঠা দায়। দাঁতে দাঁত নিষ্পেষিত করে তির্যক চোখে নজর নামিয়ে স্তব্ধ দাঁড়িয়ে থাকা সুখের মুখশ্রীর দিকে চেয়ে রয় বর্ণ। কিছু বলেছে, তার প্রত্যুত্তর না করে দাঁড়িয়ে থাকার সাহস পেল কোথায় মেয়েটা? সুখ এক ঝলক চোখ তুলল। বর্ণ তখনও তাকিয়ে আছে নিষ্পলক। এখনই যেন সুখকে ভস্য করে দেবে চোখের আগুনে। ঘড়ি ধরা ৩৫ সেকেন্ড আগে করা প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছে হলো সুখের। নিঃশব্দে দুদিকে মাথা নেড়ে জানালো তার মনে নেই। জবাব এলো এতক্ষণ পর, তাও মিথ্যে। গমগমে গলায় ধমকের সুরে বলে উঠল বর্ণ, এক্ষুনি চোখের সামনে থেকে দূর হ, আর এক মুহূর্ত এখানে দেখতে পেলে তোর গাল আর আমার হাত। অবিলম্বে মেজাজ খারাপ হয় সুখের। ডেকেছে নিজ থেকে, নিজে হেঁটেই তার সামনে এসেছে, আবার হুমকিও নিজেই দিচ্ছে। দুহাত কিরমিরিয়ে জেদি চোখে তাকিয়ে রইল সে, এক পাও সরল না নিজের জয়না থেকে। বর্ণ চোখ ফেটে তাকায়, এই মেয়ে কি এমন অবাধ্য হতেই থাকবে সমানে? সুখকে হাত কিরমির করে এক দৃষ্টে মাথার থেকে চেয়ে থাকতে দেখে সুচালো স্বরে বলল আকম্মাত, আজ কি চুল টানার ইচ্ছে আছে? চিৎকার করে বলতে খুব ইচ্ছে হলো, হ্যাঁ, ওই ঝাঁকড়া চুলগুলো একটা একটা ছিঁড়ে আকাশে উড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছে আছে। তবে সুখ তৎক্ষণাৎ কিছু বলল না। নিঃশব্দে বর্ণের পাশ কাটিয়ে সিঁড়িতে উঠেই হুট করে পিছু ঘুরে বুড়ো আঙুল দেখিয়ে কিচ্ছের কথাটা জানান দিয়ে গেল। বর্ণের হাত মুঠো পাক করে আসে আপনা আপনি। চোখের কৌটোরে বিস্ময়ের সমেত এক রাশ রাগ ধরা দিল। ভীতু বোবা ফুলের সাহস তবে আকাশচুম্বী বেড়েছে এই কয়দিনে। নীলাম্বরের শুভ্র মেঘের ছুটোছুটি খেলা চলছিল তখন। বর্ণের আর দেখা হলো না তা। রাগে আশপাশ ঝাপসা হয়ে আসছে তার। কফির কাপ ওখানেই ছুঁড়ে ফেলে হনহনিয়ে সিঁড়ি পার করল সে। সুখ নিচে এসে কিচেনে ঢুকল। রুবায়া তার আইজা সেখানেই আছে। নুরাকে দাদুর পাশে দেখা গেল, হয়তো আটকে রেখেছেন। বৃদ্ধা মানুষ, কত সময় একা একা বসে থাকা যায়। সুখ, ভালোই হলো এসেছিস। এই চাটা তোর বড় বাবাকে দিয়ায় না? সুখের চোখ জ্বলে উঠল। হাতে ট্রে নিতে নিতে ইশারায় জানতে চাইল, বড় আব্বু এসেছে? সে তো কাল রাতেই ফিরেছে, একদিন হতে চলল। তোর খেয়াল আছে এসবে? থাকিস তো কোণে কোণে। ইস, জলজন্ত একটা মানুষ কাল থেকে এসেছে, অথচ সে জানেই না। সুখ জিভ কাটে। ট্রে নিয়ে ফুরফুরে মনে এগিয়ে গেল সিঁড়ি বেয়ে। বড় আব্বু ঢাকায় থাকে মাসের কম বেশি সময়। ব্যবসাটা ওখানেই। এখানেরটা দেখার দায়িত্বে আছেন তামিদ শিকদার। সেই হিসাবে আব্বুকে কাছেই পায় সুখ। এক হাতে ট্রে ধরে রেখে অন্য হাতে দরজায় টোকা দেয় সুখ। উকি দিলে দেখতে পাওয়া যায় ভেতরে অবস্থানরত ভদ্রলোক রকিং চেয়ারে গা এলিয়ে মুখের উপর বই মেলে রেখেছেন। বইখানা চোখ হতে ঈষৎ নিচে নামিয়ে চশমার আড়াল থেকে দরজার দিকে দৃষ্টি ফেললেন আজাদ শিকদার। সুখকে দেখে হাসি চওড়া হলো। উঠে বেডের দিকে যেতে যেতে বললেন, অবশেষে আমার সুখ পাখির দেখা মিলল তবে। এসো এসো, ভেতরে এসো। ভদ্রলোক কোলে বালিশ নিয়ে সেথায় বই রেখে পুনরায় চোখ ডোবালেন। সুখ হাসি মুখে ট্রে টি টেবিলে রেখে চায়ের কাপ এগিয়ে দিয়ে নিকটে দাঁড়ালো। ঘন ঘন পল্লব ঝাপটে দাঁতে নখ কুচিয়ে রুমময় নজর বুলিয়ে দুবার পরক করে নিল সুখ। ভদ্রলোক আর চোখে তার কার্যকলাপ দেখে মনে মনে হাসলেন বোধহয়, তবে পুরোটা সময় নিশ্চুপ রইলেন। সুখ হতাশ মনে উৎসুক চোখে কতক্ষণ আজাদ শিকদারের দিকে তাকিয়েও উনার পক্ষ থেমে কোনো মন্তব্য পেল না। হাতে হাত বাজিয়ে সুখ ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করে বুকে দমিয়ে রাখা প্রশ্নটা করেই ফেলল হাত নেড়ে চেড়ে, আমার চকলেট? আজাদ শিকদার সুখের ইশারা বুঝে মুখটা দুঃখী দুঃখী করলেন। জবাবে বললেন, এবারে তো আনা হয়নি। সুখের মুখ কুচকে আসে অসন্তুষ্টিতে। চায়ের কাপের দিকে ইশারা দিয়ে বলল, তাহলে চা নিয়ে যাই? অবাক হয়ে পরপর শব্দ করে হেসে ফেললেন ভদ্রলোক। সুখকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, সুখ পাখির ফেভারিট চকলেট আনতে বড় বাবার ভুল হয় নাকি কখনো? সুখও নিজে হেসে ফেলল। হাত বাড়িয়ে দ্রুত চকলেট বক্স বের করতে তাড়া দেয়। চকলেট শেষ হয়ে গিয়েছে আরও 3 দিন আগে। তার মন খারাপির সুযোগে নুরা পাকনিটা ফিনিশ করে দিয়েছে সব। দুহাতে বক্স আঁকড়ে ধরে সুখ জানতে চাইল, নুরা আর তুফা আপি পেয়েছে? ওরা তো আগেই নিয়ে গেছে। আমি সবার শেষে? মন খারাপির বান ধরল সুখ, যেন ব্যাপারটা ভীষণ ব্যথিত করেছে তাকে।
সুখ পাখিরগুলো আলাদাভাবেই রেখেছিল বড়বাবু, কিন্তু তার তো এই চুলে পাক ধরা লোকটার কথা মনেই নেই। তাই বাহাত কোনোরকম কানে ঠেকিয়ে করুণ চোখে অসহায়ত্ব টেনে এনে সরি বলে নিল সুখ। ভদ্রলোক মুচকি হাসতেই সন্তুষ্ট মনে সে বেরিয়ে গেল। তার যাওয়ার পণে অপলক চেয়ে রইলেন আজাদ শিকদার। তিনি সবসময় নিজের সন্তানদের চেয়ে সুখকে বেশি ভালোবেসেছেন, যেন মেয়েটার নিজের অক্ষমতা নিয়ে কখনো মনক্ষুণ্ণ না হয়, নিজেকে সবার চেয়ে কোনো অংশে কম মনে না করে। সুখ যাওয়ার ক্ষণকাল পর বর্ণ এলো কক্ষে। তাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন আজাদ শিকদার। ছেলের সাথে কথা বন্ধ করেছেন সেদিন, যেদিন মিশমিকে সাথে এনে তাকে বিয়ের মনোভাব ব্যক্ত করেছে। শুধু ব্যক্ত নয়, বিয়ের ডেটও ফিক্স করে রেখেছে। বর্ণ ডিভানে গিয়ে বসল, মুখোমুখি, উভয়ের মুখশ্রী গম্ভীর। আজাদ শিকদার অন্যত্র নজর সরিয়ে রাখলেন। ছেলের মুখ দেখলেই পিত্তে জ্বলে উঠছে তার। কথা ছিল, তোমার সাথে আমার কোনো থাকতে পারে বলে মনে হয় না। নিজের সিদ্ধান্ত যেখানে নিজে নিতে শিখে গেছ। কাট কাট গলায় প্রত্যুত্তর করলেন ভদ্রলোক। পরদিন মিশমির পরিবার এলো শিকদার বাড়ির দোরগোড়ায়। সংবাদটাই আজাদ শিকদারকে দিতে গিয়েছিল বর্ণ। অনিচ্ছা সত্ত্বেও ভদ্রলোক তাদের সম্মুখে বসলেন। মুখে অনুপরিমাণ হাসির রেখা খুঁজে পাওয়া যাবে না। বাড়ির কর্ত্রীরা ক্ষুণ্ণ মনে আপ্যায়ন করছেন। মেহমানদের অসম্মান করা এ বাড়ির ধর্ম নয়। তাছাড়া ছেলে যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তার সম্মান রক্ষা করাও জরুরি। সুখ নিচে নামবে না ভেবেও মনের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ধীর পায়ে ড্রয়িং রুমের কিছুটা দূরে এসে দাঁড়ায়। বর্ণ তখন সেখানে উপস্থিত। পাশে মিশমি দাঁড়িয়ে আছে সহাস্যে। তার চোখ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কতই না খুশি। বর্ণের ঠোঁটের একপাশে হাসি দেখেই বুকটা ধক করে উঠল সুখের। হৃদযন্ত্রতা যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। মিশমিকে পেয়ে পুরুষটিও নিশ্চয়ই ভীষণ খুশি। সহ্য ক্ষমতা সুখের কমে এলো। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে নেয়। নিঃশ্বাস আটকে এলেও উপরে দাঁতে দাঁত খিচে রয়। বেখেয়ালে বর্ণের চোখ গেল তার দিকে। তাকে দেখে ঠোঁটের হাসি বাড়ল বইকি। বর্ণের হাতে মিষ্টির প্লেট ছিল। এক ঝলক সুখের দিকে চেয়ে হাতে মিষ্টি তুলে নিল এবং আচমকাই কাঁধে পুরুষালী শক্তপোক্ত বাহুর ধাক্কাতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সংযত করল সুখ। ব্যাগ চেপে ধরে পিটপিট চোখে চাইল পিছু ঘুরে। এই নিয়ে 3 দিন হলো পুরুষটির আশেপাশে তো দূর, তার ছায়াও দেখায়নি। চুপচাপ কলেজ গেছে, খাবারটাও রুমে এনে খেয়েছে। নিজের রুমেই থাকার চেষ্টা করেছে পুরোটা সময়। বর্ণর ইচ্ছেকে স্বাগত জানিয়ে সে তো পাশ কাটিয়ে যাচ্ছিলই, তবে এখন ইচ্ছে করে ধাক্কা দেওয়ার কি মানে? বর্ণ সুখের দিকে তাকায়ওনি একবার। পুবের মতো হেঁটেই যাচ্ছিল। কাঁধে হাত বোলাতে বোলাতে চোখ কুঁচকে নেয় সুখ। ছিমছাম গরনের হওয়ায় হাড্ডিতে লেগেছে খুব। রাগ হয় তার। ঘুষি মারার মতো পেছন থেকে হাত উঠাতেই আচমকা ঘুরে গেল বর্ণ। থমথমে মুখে আর চোখে একবার কাঁধ সম মুঠ পাকানো হাতের দিকে তাকিয়ে ফিরতি বর্ণের দিকে চাইল। সাহসের বড্ড অভাব তার। ঘটনা দ্রুত ঘটে যাওয়ায় এখন কি করা উচিত বুঝে উঠতে পারে না। বর্ণ এগিয়ে আসে তার মুখোমুখি। ঠোঁট কামড়ে চোখ ছোট ছোট করে সুখকে আগাগোড়া পরখ করে বলে ওঠে, মারবি? মার। সন্তর্পণে গাল এগিয়ে দিল বর্ণ। ঠোঁটে ধূর্ত হাসি। মুঠোবদ্ধ হাত হঠাৎই শীতল হয়ে আসে সুখের। ঘন পল্লব আখিতে পুরুষটির পুরো মুখশ্রী বিচ্ছুরণ করে মেয়েটার কি হলো কে জানে। ইতিউতি না ভেবে আলগোছে 5 আঙুলের থাবা বসিয়ে দেয় বর্ণের ডান গালে। মুহূর্তেই হাসি মিলিয়ে বিস্ময় ভিড় করে বর্ণের চোখে মুখে। চোখের দৃষ্টি স্তব্ধ হয়ে উঠেছে অবিলম্বে। বোবা ফুল তাকে সত্যিই মারল? রকস্টার দ্য গ্রেট আসফিয়ান বর্ণকে চড় দিল? সুখ নিজেও হতভম্ব। ভীত সন্ত্রস্ত চোখে অপলক চেয়ে থাকতে থাকতে 1 পা 2 পা পিছিয়ে সে দ্রুত পায়ে ছুটে নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়। এই প্রথমবার দুঃসাহসিক কাজটা করে ফেলেছে সে। কলিজা এখনও টিপ টিপ করছে। দর মেলে একবার উকি দিয়ে বর্ণ ভাইয়ের প্রতিক্রিয়া দেখে নেবে। যদি তেড়ে আসে, বোবা ফুল, মারতে বললাম আর 7-5 না ভেবে মেরে দিলি? বাহ, আজকাল সাহসের ওভারডোজ পড়েছে দেখছি। একবার কনসার্ট থেকে ফিরি, তোকে দেখে নেব। গালে মৃদু হাত ঘষতে ঘষতে দাঁতে দাঁত নিষ্পেষিত করে বিড়বিড় করে বর্ণ। সত্যি সাহস বেড়েছে মেয়েটার। ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দ্রুত এসো। বর্ণ চট করে খিরে তাকালো। গিটার আর হেডফোন বাঁধে বাকি সাজসজ্জা অনেকটা তার মতোই। পাশাপাশি দাঁড়ালে এক দেখায় যে কেউ বলে দেবে এটাই বর্ণের ছোট ভাই, লিটল বর্ণ। ভ্রু আড়াআড়ি করে তির্যক চোখে ভ্রু নাচিয়ে জানতে চাইল সে, তুই কোথায় যাচ্ছিস? তুমি যেখানে যাচ্ছ। গলার কাছের হুডি পিছনে ঠেলে ভাব নিয়েই প্রত্যুত্তর করল অভ্র। চোখে দুরন্তপনার ছড়াছড়ি। বর্ণ 2 ধাপ এগিয়ে যেতেই সে 1 ধাপ পিছিয়ে গেল তড়িৎ। তোমার সাথে নয়, বন্ধুদের সাথে যাচ্ছি আর। বর্ণ প্রতিক্রিয়া না দেখিয়ে এগিয়ে চলল সামনে। সময় স্বল্প। যেতে যেতে মুখে মাস্ক পরে নিল সে। ড্রয়িং রুমে অ্যাসিস্ট্যান্ট মাহির কথা বলছিল হানিফা বেগমের সাথে। বর্ণকে দেখেই উঠে দাঁড়ালো মাহির। দাদু ভাই, এটা কি হলো?
বর্ণ পিছু ঘাড় বাঁকিয়ে প্রশ্নসূচক দৃষ্টি ফেলে তাকায়। আবার কোথায় কি হলো? চোখের ইশারায় মাহিরকে সামনে আগাতে বলে হানিফা বেগমের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো সে। মুখে শব্দ করল না, তবে কাঁধ দুলিয়ে কি জানতে চাইল। আমি এ বাড়ির মুরব্বী, একটা প্রোগ্রামে যাইতেছ আর আমারে বলে যাবা না? সারাদিন টিভির সামনে বসে থাকো, তাছাড়া অনলাইনে হুড়োহুড়ি পড়ছে কাল রাত 8:30টায় রকস্টার আসফিয়ান বর্ণের স্টেজ শো হবে, জানতে না দাদু? বর্ণর আগে অভ্র জবাবটা দিল, এই দাদু সব জায়গায় একটু বেশি বেশিই করছে সম্প্রতি, স্বভাবটা আজকাল প্রচণ্ড বিরক্তি দেয় থাকে। বৃদ্ধা খ্যাক খ্যাক করে উঠলেন। তোরে কিছু কইছি আমি? আমার নাতিরেই জিজ্ঞাইছি। হ্যাঁ, তোমার একটাই নাতি, আমরা ড্রেনের পানিতে ভাইসাই ছিলাম। গলার সুর টেনে হানিফা বেগমের ভাষায় বলল অভ্র। বৃদ্ধা অসন্তোষ নিয়ে মুখ ঝামটা দেন, মুরটাই খারাপ করে দিল খচ্চরটা। বর্ণ কাছে এসে এক হাতে জড়িয়ে ধরে হানিফা বেগমকে, মৃদুস্বরে বলল, যাচ্ছি, দোয়া করে দাও। মনটা পুলকে উঠল যেন বৃদ্ধার। মাথায় হাত রেখে গদগদ কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। বর্ণ চোখের ইশারায় আইজা পরপর রুবাইয়াতের কাছে বিদায় নিয়ে কি মনে করে সিঁড়ির দিকে তাকালো। সুখ তড়িৎ আড়াল করে নেয় নিজেকে। এক মুহূর্ত ব্যয় না করে কক্ষে ফিরে আসে সে। এখানেই শেষ, আর কখনো ব্যক্তি হোক বা সিঙ্গার আসফিয়ান বর্ণের দিকে একটু ভালোবাসার আশায় চাইবে না সে। কারণে অকারণে পিছু ঘুরবে না, নাই বা ভালোবাসি বলে সামনে দাঁড়াবে। সে আর হাত জোর করে বলবে না, প্লিজ বর্ণ ভাই, আপনি বিয়েটা ভেঙে দিন, আপনার পাশে অন্য কাউকে দেখলে আমার বড্ড হিংসে হয়। স্থান আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা। বড় বড় স্টেজ, রং বেরঙের ঝিকিমিকি আলো, চতুর্দিকে দর্শকের ছড়াছড়ি। ভিড়ের মাঝে একবার ধরে রাখা হাত ছেড়ে দিলে তাকে পুনরায় খুঁজে পাওয়ার চান্স কমই বটে। পিঁপড়ের ঝাঁকের মতো দেখতে লাগছে সবাইকে। এখানে মেয়েদের সংখ্যাই তুলনামূলক বেশি। তাদের স্বপ্নপুরুষ রকস্টার আসফিয়ান বর্ণকে দেখবে যে আজ, তাহলে ছেলেরা কাকে দেখবে? আছে তো একজন, তাদের ঘুম উড়িয়ে দেওয়া সানারা সাহ। এখানে আরও অনেক শিল্পীদের মিলন মেলা হবে আজ। বর্ণের গাড়ি এসে থামতেই ঘিরে ধরা হলো চারপাশ থেকে। গগনও যেন হৈ হৈ কলরবে মুখরিত হয়ে উঠল মুহূর্তেই। গার্ড ডোর খুলে দিলেই বর্ণ বেরিয়ে এলো সহাস্যে। মাহির তার পিছু গিয়ে ঠাঁই নেয়। ফোন হাতে বর্ণকে ঘিরে ধরে কেউ কেউ। ভিন্ন ভিন্ন আঙ্গি ভঙ্গিতে কয়েকজনের সাথে সেলফি তুলে চোখের চশমা আঙুলে ঠেলে দিয়ে ভিতর পথে গমন করল সে। দর্শকের উন্মাদনা, ফোনের ফ্ল্যাশ, ক্যামেরা আর ক্লিক ক্লিক শব্দে পরিবেশ রমরমা। পছন্দের কালো জামাটি গায়ে জড়িয়ে আয়নায় নিজেকে বেশ কতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সুখ। সাদা ওড়নাটা কাঁধের একপাশে ফেলে দিয়ে চুলগুলো উপর করে ঝুটি করে বেঁধে নেয়। কপালের দুপাশে ছোট ছোট কিছু চুল ছেড়ে দিয়ে আরও একবার নিজেকে পরখ করে নিল মেয়েটা। ঘন পল্লব মায়াময় দীঘল কালো আখিতে কত অবক্ত কথার ফুলঝড়ি। আফসোস, সেই ভাষা পড়ার ক্ষমতা সবার নেই। পাতলা সরু অধর যুগল, যার চিরচিরে মুচকি হাসিতে দুগালে টুল পড়ে। সেই মিশমির মতো অত স্মার্ট নয়, কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয়। নিষ্পলক চোখে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার ফাঁকে মন্ত্রমুগ্ধ হাসিটুকু সরে এলো ধীরে ধীরে। এই কদিনে যেই শব্দগুচ্ছ মস্তিষ্ক তাড়া করে বেরিয়েছিল, তা যেন আবারও কানের কাছে এসে বাজতে শুরু করে। সুখ ঢোক গিলে গুটিসুটি মেরে ফের আরশিতে চোখ রাখে করুণ দৃষ্টি মেলে। পরপরই চোখ খিচে নেয় হঠাৎ। বর্ণ যেন কানের কাছে এসে চিৎকার করে বলছে, তুই আশ্রিতা, তুই জন্ম পরিচয়হীন, তুই বোবা, আমাকে কেউ ভালোবাসার অধিকার তোর নেই। অচিরেই চোখের কৌটায় অশ্রু হানা দেয় তার, কিন্তু সে অশ্রু দানা গড়িয়ে পড়ার সুযোগ দিল না। ত্রস্ত উঠে দাঁড়িয়ে ছুটে গেল করিডর পেরিয়ে নিচতলায়। মাকে আবারও প্রশ্ন করবে। যদি সে রুবাইয়া তার তামিদ শিকদারের কন্যা হয়ে থাকে, তবে আকম্মাত মুখে মিষ্টি পুরে দিতেই বিস্মিত চোখে তাকালো মিশমি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বর্ণ নিজ হাতে তাকে মিষ্টিমুখ করালো। সে বাকশূন্য চোখে হতভম্ব হয়ে তাকিয়েই ছিল অল্পক্ষণ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল মৃদুস্বরে, নতুন জীবনে পদার্পণের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। তুমি পাশে থাকলে সবকিছুই বেস্ট হবে, আই উইশ। বর্ণর ঠোঁটের হাসি প্রশস্ত হয়, আর চোখে চেয়ে সুখকে দেখা গেল না। এত দ্রুত চলে গেল মেয়েটা, আরেকটু থেকে যেতে পারত। পরদিন থেকেই পুরোদমে বিয়ের তোড়জোড় শুরু করে দিল মিশমি ও তার পরিবার। শপিং থেকে শুরু করে জুয়েলারি সব মনের মতো হয়েছে। বর্ণ ক্রেডিট কার্ড মিশমির হাতে তুলে দিয়েছে নিজের। মেয়েটা এতেও ভেতরে ভেতরে বিস্ময়ে বাকরুদ্ধ। বর্ণ সত্যি এত কিছু করছে তার জন্য। শপিংয়ে তুহফাকে সাথে নিয়েছিল মিশমি। প্রথমে যাবে না বলায় বর্ণের ধমক খেয়ে হাস্যহীন মুখে গাড়িতে গিয়ে বসেছিল। অভ্র গেল তার পাশে বসে। হানিফা বেগমের মিশমিকে মনে ধরেছে প্রচণ্ড। বর্ণের পাশে মডার্ন মেয়েটাকে ভীষণ মানিয়েছে কিনা।
তিনিও সঙ্গে যেতে আবদার রেখেছিলেন, পরে মিশমির অসন্তোষ মুখশ্রী দেখে আর কথা বাড়ায়নি। সুখ তখন গার্ডেনে বসে দোল খাচ্ছে। 4th ফ্লোরের ব্যালকনি থেকে বর্ণের গিটারের মৃদু টুংটাং আওয়াজ ভেসে আসে। হবু বউয়ের সাথে যায়নি নাকি? সুখ দীর্ঘশ্বাস ছেড়ে গা ঝেঁকে মাথা থেকে সেসব চিন্তা বের করে দিল। দোলনায় পা তুলে বসে বই মেলে ধরল বেখেয়ালি মনোযোগে। সামনে ইয়ার ফাইনাল এক্সাম, প্রচুর পড়া বাকি। যে পুরুষ কোনো কালেই তার আপন হবে না, তার জন্য গুমড়ে মোড়ে কী লাভ? বর্ণের গিটারের আওয়াজ পেয়েই লাফাতে লাফাতে বাড়ি থেকে বেরিয়ে এলো নুরা। সুখের কাছে ছুটছে সে। অন্যদিন গিটারের আওয়াজ কর্ণকৌঠরে পৌঁছতেই সুখ গুটিসুটি পায়ে তার রুমে গিয়ে ঘাপটি মেয়ে বসত। তবে একা নয়, নুরাকেও টেনে হিচড়ে সাথে নিত। সঙ্গী থাকলে ধমক অথবা বকা খেতে খুব একটা খারাপ লাগে না, যদিও বর্ণ তেমন একটা ধমকাত না ওই সময়টায়। বর্ণ গিটার বাজাচ্ছে, সুখ পাখি তুমি কি আজও যাবে না? মন খারাপি ভঙ্গিমায় শুধালো নুরা। সুখের মতো তারও কাজটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যদিও প্রথম প্রথম বিরক্ত লাগত। বর্ণ চোখ বুজে যখন গান ধরত, ওপাশ থেকে সুখ অপলক দৃষ্টি মেলে তাকিয়ে থাকত কেবল, যেন দুজন হারিয়ে যেত ভিন্ন জগতে। এতে তার প্রয়োজনটা কোথায় ঠিক বুঝতে পারত না নুরা। বিরক্তিতে উঠে আসতে নিলে সুখ হাত চেপে ধরে করুণ চোখে তাকালে তা উপেক্ষা করে চলে আসতে নুরার ছোট্ট মনটাও সায় দিত না। এই ব্যবহারটা আবার তুহফার উপর প্রয়োগ করে দেখার সাহস করেনি সুখ। আপি পাশে থাকলে অগোচরে বর্ণ ভাইয়ের একে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে পারত না যে। পুরনো দিনের কথাগুলো আরও একবার স্মরণ করে তপ্ত শ্বাস ফেলল সুখ। অনুভূতি সব অপাত্রেই কি তবে দান করে এলো এতদিন? আর কখনো যাব না বলে দিলাম তো সেদিন। তুমি একাই যাও নুরা। হাতে থাকা খাতায় কলম কষে কথাটি লিখে দিল সে। এতদিন বিপরীত পক্ষ থেকে কিছু পাওয়ার লোভে যেত, তবে আর না। সেদিনের এত অপমানের পরও বেহায়ার মতো তার পাশে গিয়ে বসার প্রশ্নই ওঠে না। তারও আত্মসম্মান বোধ আছে। বাবা সবসময় বুঝিয়ে এসেছে, যেখানে তোমার সম্মান থাকবে না, অবহেলা, অপমান, অকৃতজ্ঞতা ছাড়া, মনে রেখো সেই স্থান তোমার উপযুক্ত নয়। মনের দিক থেকে কিছুটা ভীতু হওয়ায় সুখ বাবার উপদেশটা সব জায়গায় প্রয়োগ করতে পারত না, তবে এখন থেকে করার চেষ্টা করবে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। শহরের শেষ প্রান্তে অবস্থিত নামিদামি রিসর্ট অর্কিড হাউস বুক করা হলো। বর্ণ চেয়েছিল বিয়ের খবর মিডিয়ার সামনে প্রকাশ না করতে, কিন্তু মিশমিশ শুনল না। হাজারো মেয়ের স্বপ্ন পুরুষকে আজ নিজের নামে দলিল করে নেবে আর পৃথিবীর সামনে তাদের পূর্ণতা তুলে ধরবে না, এমনটা হয় নাকি আবার? এতে বরং নিজের প্রতিই অন্যায়ের সামিল হবে। অ্যাশ কালারের ভারী লেহেঙ্গাটা নিঃসংকোচে জড়িয়ে আছে শরীর। ঠোঁটে নিউড লিপস্টিক, কানে ঝুমকা, হাতের কবজিতে তোড়া তোড়া চুড়ির রিনিঝিনি শব্দ। শেষবারের মতো চোখের পাপড়িতে মাস্কারা লাগিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ালো সুখ। ঠোঁটে হাসি ঝুলিয়ে ঘুরে ফিরে নিজেকে দেখে নিল সে। সিল্কি চুলগুলো ছড়িয়ে রাখল পিঠে, কিছুটা সামনে এনে ফেলে রাখল। সুখ নিজের হাতে সেজেছে, সাজবে না? আজ তো বর্ণ ভাইয়ের বিয়ে, সম্পর্কে তার কাজিন হয়। কত হই হুল্লোড় আনন্দ করা বাকি, অথচ বাড়ির অধিকাংশ মুখ গোমড়া করে আছে। যেমন বড় মা, ভদ্রমহিলা ক্ষণে ক্ষণে বর্ণের উপর অভিমানে জুড়ে কেঁদে ফেলছেন। তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হলেন ফ্যাকাশে মুখে রুবাইয়াত। আজাদ শিকদার কোথায় বেরিয়ে গেছেন কে জানে। তামিজ শিকদার দেশে ফিরেছেন কাল মধ্যরাতে। তিনিও পরিপাটি হয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। 2:30 বাজে সবাই রওনা দেবে রিসোর্টের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 2টো। বাড়ির কর্তাকর্ত্রীদের পক্ষ থেকে কোনো গেস্টকেই ইনভাইট করা হয়নি। দু হাতে লেহেঙ্গা ঈষৎ উঁচিয়ে চঞ্চল পায়ে একের পর এক সিঁড়ি পার করে নিচে নেমে এলো সুখ। অভ্র হাতের সাহায্যে চুলে ব্যাক ব্রাশ করতে করতে অচমকা থেমে গেল। পরপর চোখ পাকিয়ে তার চতুর্দিকে ঘুরঘুর করতে করতে বুকে হাত চেপে বলল, ইউ আর লুকিং লাইক আ প্রিন্সেস সুকাপি। ইস, যদি আর 1 বছর তোমার চেয়ে বড় হতাম, ট্রাস্ট মি, তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিতাম। মুখে কোনো কিছু বলা আর তা করে দেখানো কিন্তু এক নয় মিস্টার জুনিয়র। ফোনের লেখাগুলো সরু চোখে চেয়ে পুনরায় সুখের হাতে দিয়ে দিল সেটা। বলল ক্ষুণ্ণ মনে, সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমাকে পাথ্য হিসাবে কোন অংশে কম মনে হয়? লিলিপুট, এখনো দুধদান্ত পড়েনি, অথচ সিনিয়র আপুকে প্রপোজাল করা শুরু করেছ যে। তুহফা এগিয়ে আসে, তার গায়েও পেঁয়াজি রঙের লেহেঙ্গা। অভ্র ক্ষিপ্র চোখে তাকায়। লিলিপুট কথাটা গায়ে লেগেছে খুব। আপি কি জানে এই লিলিপুট আজ অবধি কতবার প্রপোজাল পেয়েছে? সুখ ছুটে এসে তামিজ শিকদারের পাশে বসে গেল। ভদ্রলোক হাসলেন। মেয়েটাকে ওপর নিচ পরখ করতে করতে বললেন, মাশাল্লাহ, আমার আম্মাকে তো পুতুল বউ লাগছে একদম। মেয়েটা লজ্জা পেল বোধহয়।
চোখ বুজে বাবার বাহুতে মুখ লুকালো। হানিফা বেগম নাক কুঁচকে অন্যদিকে ফিরেও আর চোখে সুখকে দেখতে ভুললেন না। সুন্দরী লাগছে তাকে, মনে মনে মাশাল্লাহ বলে নিলেন একবার। তবে উপরে কঠোর রইলেন। বোবা মেয়েটা আসার পর ছোট ছেলেটা তার চেয়ে বেশি ওকেই ভালোবাসে। আম্মা আম্মা করে মুখে ফেনা তুলে তারই চোখের সামনে। তার কি এই নিয়ে ওই মেয়ের উপর ক্ষোভ থাকবে না? বর্ণকে দেখা গেল না আশেপাশে, এমনকি রিসর্টেও না। লাইট, কেবল, ক্যামেরা হাতে ক্যামেরাম্যান ছুটছেন এদিক ওদিক। রকস্টারের বিয়ে বলে কথা, আকর্ষণীয় শিরোনাম তৈরি করতে হবে তো। আর্টিফিশিয়াল ফুলে, কাপড়ে, ম্যাজিক লাইটে পুরো রিসর্ট ডেকোরেটেড। ঝিকিমিকি করছে চারিধার। খানিক দূরত্বে মুখোমুখি দুটো স্টেজ। দেশের নাম কামানো আরও অনেক সঙ্গীতশিল্পীর পদার্পণা হয়েছে আজ। সকলে বউ সাজে স্টেজে বসে থাকা মিশমিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেউ তার পাশে বসেছে, বাকিরা নিজেদের বরাদ্দকৃত জায়গায়। শিকদার বাড়ির সদস্যরা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এক স্থানে নিশ্চুপ বসে আছে রুবাইয়া তার আইজা। তুহফা তার সমবয়সী মেয়েদের সাথে কথা বলছে মৃদু হেসে হেসে। তারা হয়তো মিশমির পক্ষের গেস্ট। অভ্র কোথায় কে জানে। সুখ মায়ের পাশেই বসে রয় চুপটি করে। উপরে ঠিকঠাক, অথচ ভেতরটা টিপটিপ করছে সমান্তরালে। রূপকথার গল্পে রাজকুমারের মতো সকলের চোখে তাক লাগিয়ে বর এলো ঘোড়ার পিঠে চড়ে। উপর থেকে গোলাপের পাপড়ি ছোড়া হলো, আতশবাজির আওয়াজে দূষিত হলো আশেপাশ। তবে আশ্চর্যের বিষয় হলো, বর বেশে আসা বর্ণের মুখ পুরো ঢেকে গেছে তুপুরের পর্দার আড়ালে। মুখের উপর পাগড়ির সাথে সংযুক্ত ফুলের পর্দাতে থুতনির নিচ পর্যন্ত ঢেকে আছে। চেহারা দেখার উপায় নেই, গায়ে শেরওয়ানি। কৌতূহলে পরিবেশে হই হুল্লোড় বাড়ল যেমন, মাহির সামলে নিল কিছুটা। জানালো, এটা বসের স্বপ্ন, তার রাজ্যের রানীকে নিয়ে যাবে পুঙ্খী রাজঘোড়ায় চড়ে, এবং বিয়ের পর রানীই প্রথমে রাজার মুখ দর্শন করবে। তাই মুখ আড়াল করার এই পন্থা। নেট জগতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল সংবাদ। শিরোনাম যেন কিছু মুহূর্তের জন্য রকস্টার আসফিয়ান বর্ণের দখলে। সুখ তাচ্ছিল্য হেসে না পাওয়ার আফসোসগুলো উড়িয়ে দেয়, একটু দূরে সরে আসে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বর্ণের মুখে কবুল শুনে মিশমির কাছে গেলেন কাজী। কাগজে কলমে আর শরিয়া বিধান অনুযায়ী বিয়ে সম্পন্ন হতেই মিশমির ঠোঁটে বিশ্বজয়ী হাসি ফুটে ওঠে। অবশেষে সে জিতে নিয়েছে রকস্টার আসফিয়ান বর্ণকে। মিশমিকে বর্ণের পাশে আনা হলো। বরের মুখের পর্দা সরাবে মিশমি নিজ হাতে। একাধিক ক্যামেরা তখন তাদের ঘিরে আছে। ফটোশ্যুট হবে এখন। কৌতূহল, অস্থিরতায় মিশমির শরীর কম্পিত হচ্ছে। বর্ণকে স্বামী রূপে এই প্রথম দেখবে। কিছুটা লজ্জা মিশ্রিত হেসে দু হাতে পর্দা সরিয়ে অভ্যন্তরে লুকায়িত পুরুষটির মুখশ্রীতে নজর স্থাপিত করতেই তড়িৎ আদলের রং বদলে গেল মিশমির। এক ঝাঁক হতভম্ব আতঙ্কে তৎক্ষণাৎ শব্দচারণে চিঁচিয়ে ওঠে পিছু ছিটকে পড়ে মেয়েটা। উপস্থিত সকলের চোখে বিস্ময় হানা দিল অবিলম্বে। এভাবে আতকে উঠল কেন মিশমি? বর্ণের আড়ালে বর্ণ আছে তো? পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল মিশমির। মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে কিছু সেকেন্ডের জন্য। পরপরই বাকরুদ্ধ চিত্তে থমকে আসা গলায় প্রশ্ন করল অস্ফুট স্বরে, কে আপনি? বর্ণ কোথায়? আশেপাশের সকলের নজর পড়ল বরের ওপর, তখনও অজ্ঞাত ব্যক্তির মুখ আড়ালে। চারপাশের কৌতূহল, উৎসুক দৃষ্টি শান্ত করতে বর বেশে নিষ্প্রভ বসে থাকা লোকটি নিজেই নিজের পাগড়ি খুলে নিল। পরপরই দাঁত বের করে হেসে মুগ্ধ চোখে চাইল মিশমির দিকে। রমণী হতবাক, গায়ে অস্থির আতঙ্ক মিশ্রিত কাঁপুনি অনুভব হয়। এলোমেলো মাথার চুল, দৃঢ় মনোবল থাকলে চুলের সংখ্যা গণনা করা যাবে এতটাই পাতলা। কপালটা 5 আঙুলের চেয়ে বেশি দীর্ঘ হবে, এতে কোনো সন্দেহ নেই। শ্যামলা মুখের রং আরও গাঢ় দেখাচ্ছে। দাঁতের কথা কি বলবে, হাসি দিলে দেখা যায় ওপরের পাটির একটা দাঁতের স্থান ফাঁকা। ঘৃণায় গা গুলিয়ে এলো মিশমির। ছুটে গিয়ে শেরওয়ানি পরিহিত লোকটির কলার চেপে ধরতে গিয়েও নিজের মাথায় হাত বোলালো। নিজেকে সংযত করে ক্ষিপ্র মেজাজে হিসিয়ে বলল, বর্ণর জায়গায় আপনি কেন? কোথায় ও? স্টেজের নিচে হইচই পড়ে নিমেষেই। বর বদলে গেল নাকি দর্শকের জন্য এটা সারপ্রাইজ ছিল? ভিড় ঠেলে একজন এগিয়ে এলো হাতের তালুতে হাততালি দিয়ে। সাদা কালো ডোরাকাটা ছোট রুমালে মুখ ঢেকে আছে। ধূসর কালো মণিদয় কেবল দৃশ্যমান। সকলের নজর এবার আগন্তুকের উপর গিয়ে বর্তালো। বর্ণ হাত উঠিয়ে মাথার পেছনের গিট খুলে রুমাল টেনে নেয়। আরও এক দফা চমকে থমকে ওঠে পরিবেশ। বর্ণ কিছুটা মানবশূন্য স্থানে গিয়ে দাঁড়ায়। আশেপাশের প্রশ্নবিদ্ধ উৎসুক চাহনি, অনেক রমণীর ঠোঁটের কোণে হাসিও দেখা মেলে। মিশমি ছুটে এলো। বর্ণ কাছাকাছি আসতেই হাত উঁচিয়ে তাকে থেমে যেতে বাধ্য করল। ওখানেই স্টপ। বর্ণ, হোয়াট ইজ দিস? কি করলে তুমি এটা? ঠোঁট এলিয়ে অমায়িক হাসে বর্ণ।
কি নজর কাড়া সেই হাসিটুকু। স্তরে স্তরে অনর চুলগুলো ডান হাতে এলোমেলো করে মিশমিকে পরখ করতে করতে তাচ্ছিল্য কণ্ঠে বলে চলল, জেলার রংপুর, বকশিবাজার, গলি নম্বর 15। সেখানেই সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে বসে থাকতে দেখা যায়। বয়স বেশি নয়, 40-এর আশেপাশে হবে হয়তো। ডোন্ট ওয়ারি, তার চট্টগ্রামে ফ্ল্যাট বাড়ি আছে যার দাম মাত্র 7 crore। বুঝাই যাচ্ছে ব্ল্যাক মানির কারবার। দুজনের টুনাটুনির সংসার চলে যাবে। মিসেস সবুজ মিয়া। মিশমির চোখ ফেটে টুপটাপ পানি গড়িয়ে পড়ে রাগে। হাতের মুঠোয় লেহেঙ্গা চেপে ক্রন্দনরত গলায় বলল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না বর্ণ। এমনতেই হয়েছে, স্বেচ্ছায় খুশি খুশি কবুল বলেছ, পেপারসে সাইন করেছ, আমি তো জোর করিনি। মিশমি ঘাড় বাঁকিয়ে তাকালো। অদূরে বর বেশে থাকা সবুজ মিয়াকে ঘিরে রেখেছে অনেকে। মুখের সামনে ক্যামেরার উপস্থিতি একের অভিক। এখনই হয়তো নেট জগতে তুলপার উঠবে। পুনরায় বর্ণের দিকে তাকিয়ে বলল মিশমি, ঠকিয়েছ, মানি না আমি এই বিয়ে। ওই রাস্কেলকে তো দেখে নেব, বাট তুমি। কথা বলার ফাঁকে ফোন হাতে তুলল সে। বর্ণ ধূর্ত হেসে বলল, লাভ নেই, কিছু নেই ওখানে। অস্থির শঙ্কিত চোখে চঞ্চল হাতদ্বয় দ্রুততার সাথে ফোনের স্ক্রিনে চালিয়ে কাঙ্ক্ষিত জিনিসটার সত্ত্বেই খুঁজে পেল না মিশমি। যেটা এতদিন খুব যত্নে গোপন করে রেখেছিল সেটা আজ কোথায় উধাও হয়ে গেল। আতকে উঠে হতবুদ্ধি হয়ে সে বর্ণের দিকে চাইল। পুরুষটি তখনও বাঁকা হেসে যাচ্ছে। মিশমি এবার লেহেঙ্গার ওড়নার কোণা টেনে এনে কিছু খুঁজতে গেলে বর্ণ পুনরায় বলল, পেনড্রাইভ খুঁজছ? সেটা তো আমার হাতে। পকেট হতে বর্ণ পেনড্রাইভটা বের করে মিশমির চোখের সামনে তুলে ধরল। অপরাধী সুরে বলল, সরি, অনুমতি ছাড়া নিয়েছিলাম, এখন এটার কাজ নেই আমার। নাও প্লিজ, নিজের জিনিস ফিরিয়ে নাও। মিশমি বুঝে গেল আর কিছুই অবশিষ্ট নেই ওই পেনড্রাইভেও। সে আক্রোশ নিয়ে এগিয়ে এলো বর্ণের কলার টেনে ধরবে বলে। হু, ডোন্ট মুভ, থেমে যাও নিজের স্থানে। আর মিডিয়ার সামনে এখনই যা যা বলবো তা চুপচাপ মেনে নেবে। বলবে যে তুমি বিশিষ্ট ভিক্ষুক সবুজ মিয়াকে হৃদয় উজাড় করে ভালোবাসো। অসম্ভব তোমার। বর্ণের হাতের মুঠোয় থাকা ফোনে চলাকালীন ভিডিওতে নজর যেতেই মিশমি থেমে গিয়েছিল পরপর। স্তব্ধ হয়ে গেছে তার আখি যুগল। 2 সেকেন্ডও দেখার সাহস হয়নি। ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, ছি বর্ণ, তুমি এতটা নীচ। আসফিয়ান বর্ণের সামনে তুমি যা ওপর লেভেলের খেল দেখিয়েছ তার সমানে সমান এটা মেনে নাও। আমি তোমায় ছাড়ব না বর্ণ, অথচ আমি তোমায় ছেড়ে দিয়েছি। সবুজ শ্যামল এই পৃথিবীতে বুক ভরে শ্বাস টানতে ছেড়ে দিয়েছি। সবুজ মিয়ার সাথে টুনাটুনির সংসার পাততে ছেড়ে দিয়েছি। নয়তো যা গেম খেলেছ তার শাস্তি হিসেবে বর্ণের ডিকশনারিতে এই সস্তার শরীর আগুনে জ্বালিয়ে দেওয়া বরাদ্দ ছিল। মিশমির দাঁতে দাঁত নিষ্পেষিত করে রয়, চোখ উপচে কান্নার ঢেউ ওঠে। সব শেষ হয়ে গেল। দুজনকে একত্রে ফিসফিস করে কথা বলতে দেখে কানাঘুষা শুরু হয়েছে কবেই। কি চলছে এখানে? সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে যেমন। সবুজ মিয়া সগর্বে নিজের পরিচয় দিচ্ছে মিডিয়ার সামনে। কিছু সময়ের ব্যবধানে হুড়মুড়িয়ে সাংবাদিক ঘিরে ধরল বর্ণকে। বর্ণ রুমালের পূর্বের মতো ঢেকে নেয় মুখশ্রী, ঠোঁটে ধূর্ত হাসি। পরিবেশটা উপভোগ্য। অনেকেই জানেন মিস মিশমির সাথে আমার সম্পর্ক ভালো, ভাইয়ের নজরে দেখে সবসময়। সেই হিসেবেই একদিন তার নিদারুণ ভালোবাসার গল্প শোনালো। তিনি এমন একজনকে ভালোবেসেছেন যার ব্যাংক ব্যালেন্স তো দূর, থাকার মতো ঘরবাড়িও নেই, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। এটা বিশ্বাসযোগ্য তথ্য? কেউ বিশ্বাস করবে একজন রুচিশীল সঙ্গীতশিল্পী একটা ভিক্ষুককে ভালোবেসেছে? এমন ধরনের নানান প্রশ্ন ছুড়ে এলো বর্ণের সম্মুখে। বর্ণ হাসল আড়ালে, গম্ভীর সুরে বলল অথপ্পর, ভিক্ষুক বলে কি সে মানুষ না? তার মন নেই? শুনেছি ভালোবাসা জোর করে হয় না, দুটি মনের মিলন নিঃশব্দে হয়ে যায়, বিনা শর্তে। এখানে রং, বর্ণ ইত্যাদি ইত্যাদি ম্যাটার করে না। কিছু সাংবাদিক এবার ছুটে গেল মিশমির কাছে। মেয়েটা অনুভূতিহীন জড় পদার্থের ন্যায় নিস্তেজ চেয়ে আছে অদৃশ্যে। একজন প্রশ্ন করল, মিস মিশমি, আপনি সত্যিই ভালোবাসেন জনাব সবুজ মিয়াকে, যার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ভিক্ষা? কিন্তু এটা কিভাবে সম্ভব? মিশমি হঠাৎ অদূরে দৃষ্টি ফেলে। বর্ণের হাতে ফোন। তার দিকেই তাকিয়ে ফোনখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে তাকেই যেন কিছু ইশারা করছে। মিশমির গলা শুকিয়ে আছে, কান্না পায়। সে আরও একবার ঘাড় বাঁকিয়ে সদ্য বিয়ে করা স্বামীর দিকে চায়। ঘৃণায় চোখে বিষ পড়ল যেন। কম্পিত সুরে সির্ফ বলল, হ্যাঁ বাসি। তাহলে প্রথম দেখায় চিনতে অস্বীকার করেছেন কেন? সারপ্রাইজ দিয়েছেন রকস্টার সাহেব। মাথা কাজ করছিল না তখন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় কি না কি রিয়্যাক্ট দিয়েছি। আরও কিছু প্রশ্ন করতে চাইছিল তারা। মিশমি বিরক্তি দেখায়। সদ্য বিয়ে হয়েছে, টায়ার্ড লাগছে বলে দূরে সরে আসে। মিশমির মা এগিয়ে আসে। মেয়ের উপর রাগে মস্তিষ্ক টকবক করছে।
বাহুতে চাপ দিয়ে তার দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, কি সার্কাস হচ্ছে এখানে? এসবের মানে কি? ওই ফকিরের বাচ্চাকে তুমি ভালোবাসো মানে? জবাব দিতে পারল না সে। ঠোঁট কামড়ে ছলছল তাকিয়ে রয়। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। মন চাইছে ছুটে গিয়ে ওই ফকিরের বাকি দাঁতগুলো মাত্তুল মেরে ভেঙে দিতে। এমন তো হওয়ার কথা ছিল না। বর্ণকে নিজের করে পাওয়ার সাধনা এক নিমেষেই নিঃশেষ হয়ে গেল। আমরা মিস মিশমির পুরো গল্পটা শুনতে চাই। আজ এই বিয়ের আসরে কি কি ঘটে গেল এখনো অনেকেই সবটা ধরতে পারছেন না। মিস্টার আসফিয়ান বর্ণ, আপনি কি দয়া করে মিডিয়াকে ক্লিয়ার করবেন? একজন মহিলা সাংবাদিকের কথায় বর্ণ কাজ ঝাঁকিয়ে বলল, শিওর। তাদের এই নিঃস্বার্থ জটিল প্রেমের কথা প্রত্যেকের জানা উচিত। অ্যাকচুয়ালি মিস মিশমি নিজ থেকে বলেছিলেন তিনি এমন একজনকে ভালোবেসে ফেলেছেন যার সত্যটা জানাজানি হয়ে গেলে সমাজ মিডিয়া তুচ্ছ-তাচ্ছিল্য নজরে দেখবে, তার প্রেস্টিজে আঘাত লাগবে, রুচি নিয়ে প্রশ্ন উঠবে। আমি প্ল্যান করলাম তাকে তার ভালোবাসা পাইয়ে দেব, যেহেতু শুরু থেকে তার পার্টনার সম্পর্কে খবর হয়ে গেলে বিয়েতে ঝামেলা হতে পারে। তাই আজকের এই আয়োজন। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমিও এমন জুটিকে একত্রে করে দিতে পেরে ধন্য। দেখুন না, মিস মিশমি কৃতজ্ঞতায় কাঁদছে আমার জন্য। মিশমি দূর থেকে বাকরুদ্ধ নয়নে দেখে এবং শুনে গেল রকস্টার আসফিয়ান বর্ণের বানোয়াট মিথ্যে প্রেমের গল্পটা। সে চিৎকার করে কাউকে বলতেও পারছে না, এসব মিথ্যে, বানোয়াট। আমি কোনো ফকির মিসকিনকে ভালোবাসা তো দূর, ঘৃণায় তাকাতেও পারি না। আমার রুচির সাথে তাদের যায়ও না। কিন্তু মিশমি নিরুপায়। নিজের জালে নিজেই ফেসে বর্ণের সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে হচ্ছে আজ। কিন্তু এর পরেও সে চুপ থাকবে না। একদিন আসবে, সেদিন আসফিয়ান বর্ণকে এমন অপমান ফিরিয়ে দেবে দ্বিগুণ। তার না হোক, প্রয়োজনে তার আপনজনদের টার্গেট করবে। গেস্টরা সকলে কেমন আর চোখে তাকাচ্ছে। মিশমির লজ্জায় অপমানে মাথা নামিয়ে নেয়। ইনভাইটেড বাকি শিল্পীরা চলে গেছে একে একে। নাক সিটকে কটূক্তি করতেও ভুলল না অনেকে। থেকেও গেল কয়েকজন। সচক্ষে বিনোদন দেখতে হবে তো। বিয়ের সংবাদে যেই মেয়েরা অনলাইনে হাহুতাশ করছিল তাদের মন্তব্যের ফুলঝুরি বসেছে। তাদের রকস্টারের বিয়ে হয়নি, তবে কতজন আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুখ মুখ কুচকে ফোন রেখে দিল। হাহুতাশ করা মেয়েদের মধ্যে অনেকেই বিবাহিত। সুখ অনেকের প্রোফাইল ঘেটে দেখেছে এমন। ছি, স্বামী রেখে পরপুরুষের প্রশংসা করতে এদের বিবেকে বাধে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুখ। জনসমাগম থেকে দূরে এসে বসেছিল নূরার হাত ধরে। ধীর পায়ে এগিয়ে গেল তামিজ শিকদারের দিকে। বিয়ে যেহেতু হয়নি, এখানে বসে বসে কার মুখ দেখবে? চলার পথে আজকমে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে একটি হাত এসে ডান হাতের কবজি চেপে ধরে। সুখ চমকে তাকায়। অপরিচিত এক পুরুষ অবয়ব সামনে, যার হাতের মুঠোয় তার হাত আটকে। সুখ নিজেকে সংযত করে হাত ছাড়িয়ে নেয়। সরি মিস, অন্য মনস্ক থাকায় দেখতে পাইনি। সুখ কিছু বলে না। খানিক মাথা ঝাঁকিয়ে কৃতজ্ঞতা জানিয়ে মুহূর্ত ব্যয় না করে নূরার হাত পাকড়ে জায়গা প্রস্থান করে। অপরিচিত মানুষের সাথে কথা বলার অভ্যেস তার নেই, পুরুষদের সাথে তো একেবারেই না। কানে ফোন চেপে রেখেই মেহরাব অদ্ভুত চোখে তাকিয়ে রইল সুখের গতিপথের দিকে। এতবার সরি বলল, অথচ মেয়েটা টু শব্দ করেনি। স্ট্রেঞ্জ। বর্ণ আবন দম্ভ নিয়ে হেঁটে মিশমিশ সামনে এসে থামল। রমণী দাঁতে দাঁত চিপে রাগত চোখে তাকিয়ে নজর সরিয়ে নেয়। দুহাত মুষ্টিবদ্ধ। পাশে তার মা বাবাও রয়েছে। বর্ণ কিছুটা ঝুঁকে আসে। এক্সকিউজ মি, সেদিন ক্রেডিট কার্ড পেয়ে নির্দয়ভাবে যেই লাখ লাখ টাকা উড়িয়ে দিলেন, তা আপনার পিতার শ্রদ্ধেয় মুশফিক হায়দারের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টের সুদে আসলে ট্রান্সফার করে নিয়েছি। বাঁকা হেসে কথাগুলো শেষ করতেই মিশমি অগ্নিদৃষ্টিতে তাকায়। বর্ণ বলে উঠল তৎক্ষণাৎ, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমরাই তো ভাই বোন। নিজের বক্তব্য শেষ করে সামনে এগিয়ে চলে। বর্ণের চোখে গগলস ঠেলে বরের সঙ্গে আসা ঘোড়ার পিঠে চড়ে বসল বর্ণ। মাহিরকে ইশারা দিল বাড়ির সদস্যদের ফিরিয়ে নিয়ে যেতে। বসের আদেশ মাথা পেতে নেয় মাহির। ঘোড়ার টকটক আওয়াজ তুলে বর্ণ সরু পথে যাওয়া ধরে। দুপাশ হতে ক্যামেরার আলো জ্বলছে মিটমিট। কেউ কেউ